বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। সবাইকে নমস্কার। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে সবাইকে স্বাগত। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার, রেসপেক্টেড চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। আপনারা জানেন যে এই সরকার 2018-তে যখন প্রতিষ্ঠিত হয়, তখন যেহেতু আমাদের ভিশন ডকুমেন্টসে বলা হয়েছিল যে 7 সিপিসি পে ম্যাট্রিক্সের উপর আমরা ঘোষণা দেব, সেই ঘোষণার পর আমরা ডিএ এবং ডিআর সেটা 3% আমরা ঘোষণা দিয়েছিলাম। প্রথমে 3% ছিল, আর কিছুদিন আগে আমরা 5% দিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা সেটা ভালো ঘোষণা দিতে চাইছি যে ডিএ এবং ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স, তো এই যে এটা রিভাইজ পে এবং রিভাইজ পেনশন যেটা আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনারদের জন্য, সেটা আমরা ইনক্রিজ করতে চাইছি। এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে, তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিআর আমরা 12% আমরা বাড়াচ্ছি, 12% আরও বাড়াচ্ছি। আগে ছিল 8%, এখন আরও 12% আমরা বাড়িয়েছি। এতে করে অনেকটা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এর মধ্যে অনেকটা গ্যাপ কিন্তু কমে গেল। আরও বিস্তৃতভাবে এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন আরও বলবেন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার আছেন, যদি জানতে হয় বিষয়টা আরও ভালো করে ক্লারিফিকেশন আপনারা পাবেন। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমিউনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসের এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারির সেই বেতনের সাথে সেটা পাবে। ये दिसंबर का पूरा मिलेगा ना, तो 1 जनवरी से ये इफेक्ट मैंने तनख्वाह के साथ मिलेगा, डिसम्बर विद इफेक्ट फ्रॉम डिसम्बर। শুধু এটাই না, তো এতে করে a total of 1,04,600 রেগুলার এমপ্লয়ি যারা আছে এবং 80,800 পেনশনার্স এবং যারা ফ্যামিলিরা যারা পেনশন পাচ্ছেন, তারাও এই যে আমরা ইনক্রিজ করলাম সেটাতে তারা বেনিফিট পাবে। এর সাথে আমরা স্টেট গভর্নমেন্ট আরেকটা মেজর আমরা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা হচ্ছে আমরা যারা ডিআরডব্লিউ এবং এমআরডব্লিউ এবং পিটিডব্লিউজ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স এবং যারা কন্টিনজেন্ট এটসেট্রা যেসব কর্মীরা আছেন, তাদের প্রায় 50% আমরা বাড়াচ্ছি। সেটা ক্যাটাগরি অফ ওয়ার্কার্স ডিআরডব্লিউ গ্রেড সি, অর্থাৎ এক্সিস্টিং ওয়েজ রেট যেটা আছে সেটা 17 2022 থেকে যেটা ছিল
7,020 টাকা পার মান্থ, অর্থাৎ ডেইলি তারা 270 টাকা করে পেত। সেখানে আমরা 1/12/2020 থেকে সেটা আমরা বাড়াচ্ছি 10,920 টাকা পার মান্থ, অর্থাৎ পার ডে 422। ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল আছেন তাদের যে এক্সিস্টিং ওয়েজ রেট ছিল 7,280 পার মান্থ, অর্থাৎ ₹280 পার ডে পেত। এখন আমরা সেটা ₹11,180 পার মান্থ করছি, অর্থাৎ 430 টাকা করে প্রতিদিন পাবে। ডিআরডব্লিউ গ্রুপ ডি ₹6,458 পার মান্থ পেত, এখন অর্থাৎ প্রতিদিনে ওরা 248 টাকা 40 পয়সা পেত। সেটা এখন বেড়ে 10,010 টাকা পার মান্থ পাবে, অর্থাৎ 385 টাকা করে প্রতিদিন পাবে। আগে পেত 248 টাকা 40 পয়সা, আর এখন 385 টাকা। পার্মানেন্ট লেবার যারা আছেন তাদের আগে পেত মাসে 6,718 টাকা 40 পয়সা, এখন পাবে 10,270 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতিদিন ওরা পাবে 395 টাকা। মান্থলি রেটেড ওয়ার্কার গ্রেড ডি, ওনারা আগে পেতেন 7,344 টাকা, এখন পাবে 11,380 টাকা। হেড প্রিস্ট অনেকদিন ধরে ওনাদের দাবি ছিল সেটা, সেই জায়গায় 8,944 টাকা পার মান্থ পেত ওরা, এখন আমরা এটা বাড়িয়ে 12,980 টাকা করেছি প্রতি মাসে। আধিকারিক যারা আছেন 8,654 টাকা প্রতি মাসে পেত, এখন ওনারা পাবেন 12,690 টাকা পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা কাজ করেন তাদের আগে প্রতি মাসে 5,900 টাকা পেত, এখন ওরা 9,000 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করে তারা পেত 5,670 টাকা প্রতি মাসে, এবার সেটা 8,670 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে তাদের আগে পেত 5,450 টাকা পার মান্থ, এখন ওনারা পাবেন 8,450 টাকা পার মান্থ। বিলে চৌকিদার 6,700 টাকা প্রতি মাসে পেত, ওনাদেরকে আমরা বাড়িয়ে 10,100 টাকা করেছি। স্কুল মাদার যারা 4,850 টাকা পেত প্রতি মাসে, এখন থেকে পাবে 7,450 টাকা। তাছাড়া প্রিস্ট, চান্তাই, প্রিন্সিপাল, চান্দি পাঠক, কুক, পূজারী তারা 6,990 টাকা করে প্রতি মাসে পেত, এখন থেকে ওনারা পাবেন 10,500 টাকা করে প্রতি মাসে। তালুয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার ওনারা আগে পেতেন 5,940 টাকা করে প্রতি মাসে, এখন থেকে পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচার যারা 4,181 টাকা 60 পয়সা করে পেত প্রতি মাসে, তারা এখন থেকে পাবে 6,420 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ইনস্ট্রাক্টর ওনারা আগে পেত 4,071 টাকা 60 পয়সা প্রতি মাসে, এখন থেকে পাবে 6,310 টাকা প্রতি মাসে। কমিউনিটি হেলথ গাইড ওনারা পেতেন 4,071 টাকা 60 পয়সা, এখন 6,310 টাকা করা হয়েছে। তো এতে দ্য অ্যাপ্রক্সিমেট যে মান্থলি ওয়েজেস অফ দিস ক্যাটাগরি অফ ওয়ার্কার স্ট্যান্ডস অলমোস্ট ডাবল ইন লাস্ট 5 years. ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলছি, মান্থলি ওয়েজেস অফ ডিআরডব্লিউ গ্রেড ডি সেটাকে আমরা ইনক্রিজ করেছি 10,010 ফ্রম ₹5,148 প্রিভেলিং ইন 2017.
তো ডাবল আমরা বাড়িয়েছি। এতে করে ওভার 8,600 DRW contingent, monthly rated, part-time, etc. workers will benefit from this increase in their monthly remuneration. Both these decisions of the government will put an additional amount of around rupees 120 crore per month and rupees 1,440 crore per annum in the hands of employees and pensioners benefiting more than 1,94,000 pensioners and families in the state. Next to our finance minister and deputy. 1440 crores পাবে এমপ্লয়ি পেনশনার। একটা কথা, এখানে আমরা আগে দিয়েছিলাম 3%, তো 5%, এখন 12%, 20% রাইজ আমাদের সময় হয়েছে। ডিএ বলে চিৎকার বাৎকার শুনছি আমি অনেক পার্টির। আগে শুনেছিলাম হাউজিং নিয়ে চিৎকার বাৎকার, তারপর শুনেছি সোশ্যাল পেনশন নিয়ে চিৎকার বাৎকার, এবার ডিএ নিয়ে চিৎকার বাৎকারটা মনে হয় বন্ধ হবে, তালি ওরাও বাজাবে মনে হয়, আর কি বাজাবে না আমি জানি না, আবার তো দেখবে কিছু না কিছু বলার তো আছে। আর এই সরকার সবসময় চাই ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল। সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় হোক বা সোশ্যাল বেনিফিটই হোক, সবখানে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল। এই সরকারের এই এম নিয়ে আমরা চলছি, সেটা আবার প্রমাণ করে দিয়েছি আমরা এখানে। এবং বিরাট একটা খরচ যাবে, চিফ মিনিস্টার বলেছেন 1440 crore পরে অ্যানাম, কিন্তু ছোট মোটো খরচ না, বিরাট একটা খরচ। সেটা এমপ্লয়ীদের কাছে যাবে। It is natural addition. There is no subtraction, by the way. In finance, we are always adding. সব additional দিচ্ছি আমরা, আর বিরাট খরচ এটা। তারপর আমরা বের করছি এটা, কারণ আমরা চাই এটা বেঞ্চ মার্ক হোক ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদেরও। এতটুকুই বলা, আর আপনারা এসেছেন, ধন্যবাদ। সেন্ট্রাল গভর্নমেন্টের বলবে, এখন আমাদের ফাইন্যান্স সেক্রেটারি বলবে, ডিটেলস গুলি বলে দেবে। That you can clarify if you want. So সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন যে ডিএ রেট আছে 38% আছে, আমাদের যে 12% আমরা দিয়েছি, এরপরে এটা হয়ে যাবে 20%। দেখা গেছে কি যখন পে ম্যাট্রিক্স 7 পে স্টেট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে 2018 अक्टूबर থেকে, তো অক্টোবর 2018 পর্যন্ত আজ तक দেখা যায় তো সেন্ট্রাল গভর্নমেন্ট 29% ডিএ রিলিজ করেছে, 29%। क्योंकि 2018 আগে তো পে রিভিশন হয়েছিল না, তো 18 তে রিভিশন হয়েছে। তো এরপরে দেখুন অক্টোবর 2018 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইনক্রিজ করেছে ডিএ, যেটা 29%, আমরা এটা 20% রিলিজ করে দিয়েছি। দেখা যায় মোটামুটি অন এন্ড 9% ডিফারেন্স থাকবে। এটাই তো আর্ট। না, এটা আমরা প্রভিশন করলাম, যখন বাজেট ধরলাম তখন এটা প্রভিশন অলরেডি আমরা স্যালারিতে করেছি, এটাই থেকে যে প্রভিশন আছে সেটাই থেকে আমরা দেব। যখন এই গভর্নমেন্ট ক্ষমতায় আসে 2018, এর আগে যে ছিল 13,000 crore ট্যাক্স বার্ডেন ছিল স্টেটে। উইকের ওয়াজের যে বাজেটটা ছিল আমাদের যে, এটা এখন কমেছে কি বেড়েছে, কি স্ট্যাটাস? এটা আমরা কমিয়ে নিয়ে এসেছি অনেক। কত হয়? কত তো আমার ফিগার দেওয়া যাবে না, কারণ আমরা এসেছিলাম ডিএ নিয়ে। আপনি আসবেন আমার চেম্বারে, আমি বলে দেবো আপনাকে। উইল গিভ ইউ এক্সক্লুসিভ ইন্টারভিউ, ডোন্ট ওয়ারি, ঠিক না? অন দিস ম্যাটার আমরা এখন এফআরবিএম এর ভিতরে নিয়ে এসেছি, সেটাই বড় কথা, ঠিক না? এফআরবিএম এর ভিতরে আমরা নিয়ে এসেছি, এবং এটা খুব প্রশংসনীয় যে আমাদের এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট এতগুলি লোন, এতগুলি জিনিস আমরা মাইনাস নিয়ে কাজ করে আজকে এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি। বিশেষ করে অ্যাক্রস দ্য বোর্ড বলতে গেলে এই ডিসিশনটা অ্যাক্রস দ্য বোর্ড, নট অনলি 12% দিয়ে এডিআরডব্লিউ কন্টিনজেন্ট মান্থলি 1,94,000 এমপ্লয়িজকে বেনিফিট দেওয়ার সাহস থাকতে হয়।
ফাইন্যান্স কিন্তু সাহসের ব্যাপার। ফাইন্যান্সে একটু যেমন আর্টও যেমন আছে, এখানে কারেজও লাগে, আর মনটা একটু বড় লাগে, ঠিক না? তিনটা জিনিস লাগে, একটা হলো আর্ট অফ ম্যানেজিং ফাইন্যান্স, একটা ভিশন লাগে, আর একটা হৃদয়টা একটু বড় করতে হয়। তো সবকিছু ম্যানেজ হয়ে যায়। এবং নতুন বছরের আগে আমরা দিলাম এটা বিফোর 2023 to all the employees of 1,94,000 1440 কোটি টাকা আমরা খরচ করেছি, এবং সেটাও যাবে বাজারেই যাবে, আবার ইকোনমিক রোটেট করে। We hope that the market will become more buoyant with this, সেটা তো আর কেউ বাড়িতে সব নিয়ে যায় না, ঠিক না? This will be New Year bonanza or election bonanza? What is that? New Year. See, some people see the glass half full, some people see the glass half empty. It is up to you. It is up to you how you want to see it. তো সবাইকে ধন্যবাদ, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে। নমস্কার। আজকের এই প্রেস বার্তায় আপনাদের সকল মিডিয়া ভাই বন্ধুদের আমরা আসার জন্য আজকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রেস বার্তায় যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে আছেন ভারতীয় জনতা পার্টির আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহোদয়, এবং আমাদের পেনশনার সেলের যিনি কনভেনার শ্রী ব্যোমকেশ চৌধুরী মহোদয়। আজ যে কারণে আপনাদেরকে ডাকা হয়েছে সেটা হলো, এবং মহিলা কল্যাণে নিবেদিত এই রাজ্য সরকারের বিভিন্ন যুগান্তকারী যে সিদ্ধান্তের যে সুফল, সে সুফল আজ রাজ্যবাসী পাচ্ছেন। সে প্রথম দিন থেকে যদি আমি শুরু করি, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার 2018 সাল থেকে আজ পর্যন্ত 2022 পর্যন্ত রাজ্য সরকার দ্বারা ঘোষিত সময়ে সময়ে বিভিন্ন প্রকল্প এবং যোজনা, যার সুফল আজ রাজ্যবাসী পাচ্ছেন, তার জন্য না আমাদের কোনো রকম আন্দোলন করতে হয়েছে, না কোনো রকম লড়াই ময়দানে আমাদেরকে যেতে হয়েছে। সেটা সামাজিক ভাতা 2000 টাকা করা হোক, বা নতুন করে সামাজিক ভাতা 30,000 টাকা দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, বা সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশনের ধাঁচে বেতন ভাতা দেওয়ার মতো সিদ্ধান্ত হোক। প্রতিটা সিদ্ধান্তের পর কিন্তু আমরা দেখেছি যে তার জন্য, তার সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের কাছে রাজ্যবাসীর না কোনো রকম কোনো বিষয়ের জন্য আন্দোলন করতে হয়েছে, না আমাদেরকে কোনো রকম লড়াই করতে হয়েছে। আজকেও এরকম, যেটা বলা যায় যে অভূতপূর্ব এবং যুগান্তকারী একটি ঘোষণা কিছুক্ষণ আগে আমাদের মহাকরণে বসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আদরণীয় মুখ্যমন্ত্রী উনি দিয়েছেন। সেটা হলো, রাজ্যের যারা আমাদের সরকারি চাকরিজীবী আছেন প্রায় 1,04,000, এবং প্রায় 80,800 জন যারা পেনশন যারা প্রাপক আছেন, তাদেরকে একসাথে 12% যে ডিএ মহার্ঘ ভাতা যেটা দেওয়া হবে, যেটা ঘোষণা উনি করেছেন, সেখানে সকাল থেকে দেখা যাচ্ছে যে ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে কর্মচারী মহল যেরকম সর্বত্র একটা খুশির বাতাবরণ একটা নির্মাণ হয়েছে। এবং আমরা বলতে পারি যে রাজ্যের ইতিহাসে প্রথম যে 2 সংখ্যার, আমি আমার মুখ্য প্রবক্তা আছেন, উনি বিস্তারিতভাবে এটা রাখবেন বিশ্লেষণ করে যে কিভাবে কি হয়েছে, যে ইতিহাসটা উনি রাখবেন, যে 2 সংখ্যার যে মহার্ঘ ভাতা ডিএ যেটা দেওয়া হলো, এটা রাজ্যের ইতিহাসে প্রথম আজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার
আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে আমরা কথায় নয় আমরা কাজে বিশ্বাসী, সেটা উনি করে দেখিয়েছেন। আমরা আন্তরিক হৃদয় থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসঙ্গে রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ 2.5 বছর আমরা একটা মহামারী কোভিডের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শুধুমাত্র আমরা নয়, গোটা বিশ্ব লড়াই করেছে। আমরা এই জায়গায় দেখেছি যে সমগ্র বিশ্বের, আমাদের এই বিশ্বের যে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র বা আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি তাদের যে অর্থনৈতিক যে ঢাঁচা সেটা পর্যন্ত আমরা ভেঙে পড়তে দেখেছি বিভিন্ন রাজ্যে। সেটা কেরল, বিশেষ করে পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি, যেখানে কর্মচারীদের ডিএ দেওয়া তো অনেক দূরের কথা। কেরলে আমরা দেখেছি কোভিডের মধ্যে যে কর্মচারীদের যে মূল বেতন সেটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কোভিড মহামারীর সময়ও আমাদের রাজ্য সরকার কর্মচারীদের ডিএ ঘোষণা করেছিল তৎকালীন সময়ে। আজকের দিনেও এই যে ঘোষণা, এটা অনেক বড় বিষয় আমরা মনে করি। আমি আবারও আমার যেটা বিষয় সেটা শেষ করব, কারণ বিস্তারিতভাবে আমাদের মুখ্য প্রবক্তা আপনাদের সামনে সেটা তুলে ধরবেন। আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা সমগ্র গোটা রাজ্য সরকারকে আমি বলবো, প্রত্যেককে আমরা আন্তরিক হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি আমাদের মুখ্য প্রবক্তাকে বলবো ওনার বিষয় রাখার জন্য। সমস্ত মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্যে। সম্মাননীয় সাধারণ সম্পাদিকা মহোদয় অনেকটাই বললেন। আজকে এক কথায় বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের কর্মচারী পেনশনারদের জন্যে একটা ঐতিহাসিক দিন। কারণ ত্রিপুরার গণতান্ত্রিক ইতিহাসে যতগুলি দল ক্ষমতায় ছিল আজ পর্যন্ত 12% ডিএ একসাথে রিলিজ করার ইতিহাস আমাদের কারোর কাছেই কিন্তু নেই। কাজেই এটা একটা বিশাল পদক্ষেপ, এক ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত এবং অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত প্রমাণ করে রাজ্য সরকারের আর্থিক শৃঙ্খলা যতটা রাজ্য সরকারের রয়েছে, সেই সঙ্গে রাজ্য সরকারের উদার মন রয়েছে, বড় মন রয়েছে। মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকার যে নিবেদিত, সব অংশের মানুষের কল্যাণের জন্য, তারই কিন্তু প্রতিফলন এই 12% ডিএ রিলিজ করা। তার আগে আমরা দেখেছিলাম যে যখন 2.25 ফ্যাক্টর ছিল, 7 সিপিসির ধাঁচে এসে সেই 2.25 ফ্যাক্টরকে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2.57 ফ্যাক্টরে উত্তীর্ণ করে তাদের রিফিক্সেশন কিন্তু হয়েছিল। এবং এই যে আজকে যে 12% ডিএ ডিক্লেয়ার করলেন, এবং সেই সঙ্গে যারা কন্টিনজেন্ট কিংবা পার্ট টাইম কিংবা ক্যাজুয়াল ওয়ার্কার এই ধরনের যারা রয়েছেন, তাদের জন্যও কিন্তু বিশাল একটা অঙ্কের নতুন করে সংযোজন হয়েছে, অর্থের সংস্থান করা হয়েছে। কাজে এই যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্তের জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ত্রিপুরার আপামর যারা সরকারি কর্মচারী রয়েছেন, পেনশনার্স রয়েছেন, সবার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং মন্ত্রিসভার সমস্ত ক্যাবিনেট সদস্য যারা রয়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ এই ডিএ রিলিজ করা মানে শুধু সরকারি কর্মচারীরাই বেনিফিট পাবে বা পেনশনাররাই বেনিফিট পাবে তা নয়, রাজ্যের বাজার নতুনভাবে আবার উজ্জীবিত হয়ে উঠবে কর্মচারীদের এই এবং পেনশনারদের জন্য এই ডিএ রিলিজ করার ফলে। এবং সম্মাননীয় সাধারণ সম্পাদিকা বলেছেন এতে 1,04,600 কর্মচারী এবং 80,800 পেনশনার্স সমানভাবে উপকৃত হবেন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা তার সঙ্গে রয়েছে, সেটা আমার মনে হয়
আরও যুগান্তকারী, এইরকম খুব কসমিনকালে দেখা যায়নি যে ডিআরডব্লিউ গ্রুপ সি, ডিআরডব্লিউ টেকনিক্যাল, ডিআরডব্লিউ গ্রুপ ডি কিংবা পার্মানেন্ট লেবার, মান্থলি রেটেড ওয়ার্কার, হেড প্রিস্ট কিংবা এই ধরনের পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা কাজ করেন, কিংবা ভিলেজ চৌকিদার, স্কুল মাদার, চন্তাই থেকে শুরু করে এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রায় 50% করে নতুন বৃদ্ধি করা হয়েছে তাদের যে স্যালারি কাঠামো আছে। অর্থাৎ আগে যিনি 6,000 টাকা পারিশ্রমিক পেতেন, এবার সেটা 9,000 বা তার একেবারেই কাছাকাছি রয়েছে। আগে যদি কেউ 8,000 টাকা পেতেন, তাহলে এবার সেটা 12,000 টাকা বা তার প্লাস মাইনাস কিছু রয়েছে। এই রকম একটা ঐতিহাসিক বলিষ্ঠ সিদ্ধান্ত, যেটা সমাজের প্রত্যেকটা অংশে, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের একেবারে নিচুতলা থেকে শুরু করে নিয়মিত অনিয়মিত থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ সমানভাবে উপকৃত হবে। এই যে সরকারের সবকা সাথ সবকা বিকাশ, শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, রেগুলার কর্মচারী পেনশনার নয়, যারা ডেইলি রেটেড তাদের জন্যও পর্যন্ত সরকার উদারভাবে যে ভাবনা রেখেছেন, তার জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং এই প্রসঙ্গে একটা কথা আপনাদের অবশ্যই আমি রেফারেন্স হিসেবে দেব। আমি দেখছিলাম কোনো জায়গায় সিপিএমের থেকে বিরোধী দল ত্রিপুরার সিপিএম প্রচার করার চেষ্টা করছে যে তাদের সময়ে ডিএ ব্যবধান অনেক কমিয়ে আনা হয়েছিল, এখন ডিএ ব্যবধান বেশি, এই বলে আমাদের কর্মচারী পেনশনারদের বিভ্রান্ত করার একটা নতুন চেষ্টা শুরু হয়েছে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই 2016 সালের 20 জুলাই গোটা দেশে এবং রাজ্যে একটা নিউজ আপনারাই করেছিলেন যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন। সেটা কি ছিল? সেই সময়ে 2016 সালে ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে যে আপনারা ত্রিপুরা কর্মচারীদের জন্যে যেই ডিএর বিষয় রয়েছে 42% ডিএ আপনাদেরকে মিটিয়ে দিতে হবে, কারণ সেই সময় ডিএর ব্যবধান ছিল 88% যদি থাকতো ত্রিপুরার কর্মচারীদের জন্য, তাহলে সেন্ট্রালে ছিল 125%। হিউজ ডিফারেন্স ছিল। তার জন্য একটা পিটিশন হয়েছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে 42% ডিএ ব্যবধান কমিয়ে দেওয়ার জন্যে, রিলিজ করার জন্যে। কিন্তু সেই সময় তৎকালীন সিপিএমের যিনি অর্থমন্ত্রী ছিলেন ভানুলাল সাহা মহোদয়, তিনি বলেছিলেন যে আমাদের পক্ষে এই ডিএ দেওয়া সম্ভব নয়, আমরা সুপ্রিম কোর্টে যাব, এবং সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাইকোর্টের অর্ডারকে স্টে করার জন্যে, চ্যালেঞ্জ করেছিলেন। এবং কি বলেছিলেন? যে যদি সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় তাহলে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, ডেভেলপমেন্টাল ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাবে। কি পঙ্গু একটা সরকার ছিল যে কর্মচারীদের বেতন ভাতা দিতে গিয়ে, ডিএ দিতে গিয়ে তাদের সরকারি কাজ বন্ধ হয়ে যাবে। আর্থিক বিশৃঙ্খলা কোন জায়গায় ছিল, করাপশন কোন জায়গায় ছিল, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয়। কাজেই এইভাবে এরা সেই সময় চিট করেছিল। তাছাড়া তো বহু রকম বিষয় রয়েছে। ডিএ দিলে সরকারি কর্মচারীরা মদের দোকানে লাইন দেবে, এটাও তো বলেছিলেন অঘুর দেববর্মা মহোদয় সেই সময়ে। কাজেই ওই সরকারটা ছিল জনবিরোধী সরকার, ওই সরকারটা ছিল কর্মচারী পেনশনার বিরোধী সরকার। আর বর্তমান যে সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টির যে সরকার ত্রিপুরা রাজ্যে 2018 সালে মানুষ বহু প্রত্যাশা নিয়ে যে সরকারটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সরকার জনগণের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কমিটমেন্ট দেখিয়েছিলেন, সেই কমিটমেন্ট পূর্ণ করে চলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার কোভিডের প্রায় 2.5 বছরের মহামারীতে, যেখানে প্রচুর নতুন আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়েছে, প্রচুর খরচ বহন করতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আজকে 20% ডিএ এই সরকার নতুনভাবে রিলিজ করেছেন। প্রথম দফায় 3%, তারপর 5%, আর আজকে 12%, 20% ডিএ কিন্তু এই সরকার রিলিজ করেছেন। কাজেই মানুষের কাছে অর্থ পৌঁছে যাচ্ছে, মানুষের অভাব মিটে যাচ্ছে, মানুষের ভাতা 2000 টাকা হয়েছে, মানুষ ঘরে
পেয়ে যাচ্ছে, বিজলি পেয়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছে, রাস্তা প্রায় 10টা জাতীয় সড়ক হয়ে যাচ্ছে, যোগাযোগের মানে কোনো রকম অপ্রতুলতা বা প্রতিবন্ধকতা নেই। রাজ্য শিক্ষার ক্ষেত্রে ফরেন্সিক ইউনিভার্সিটি থেকে শুরু করে, ল ইউনিভার্সিটি থেকে শুরু করে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে সমস্ত দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচার বলি আমরা, এডুকেশন বলি আমরা, এগ্রিকালচার বলি আমরা, কৃষকের আয় দ্বিগুণ করার জন্য এমএসপিতে ধান এবার 20 টাকা 40 পয়সা দরে কেনা হচ্ছে, শুরু হয়েছিল 17 টাকা 40 পয়সা থেকে। কাজেই সামগ্রিকভাবে গরিব অংশের মানুষের উন্নতি হচ্ছে, এইটা বিরোধী সিপিএম কংগ্রেসের পছন্দ হচ্ছে না। তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। কারণ তারা যারা 25 বছর গরিবের সরকার বলে গরিবকে আরো গরিব বানানোর জাতাকল তৈরি করেছিল, এবং গরিব নিয়ে যারা রাজনীতি করে, গরিব বানিয়ে যারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক পাত্তা সাফ হয়ে গেছে এতদিন। কারণ মানুষ এখন আর সেই অর্থে গরিবের সেই চরম জায়গায় নেই। আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির যে মূল লক্ষ্য, অন্ত্যোদয়, একেবারে সমাজের অন্তিম ব্যক্তি যিনি রয়েছেন, পিছিয়ে পড়া ব্যক্তি যিনি রয়েছেন, তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই কাজে রাজ্য সরকার ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন। কাজেই এইটা সহ্য হচ্ছে না বলেই রাজ্য জুড়ে বিভ্রান্তি ছড়ানোর জন্যে এবং কিছু গাল গল্প রচনা করে এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় মেতে উঠেছেন। আমি রাজ্যবাসীকে বলবো তাদের সম্পর্কে সচেতন থাকার জন্যে, এবং যোগ্য সময় আপনাদের সামনে এগিয়ে আসছে যে তাদের এই ষড়যন্ত্র, এই বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে, জনবিরোধী নিজেদের স্বার্থ কায়েম করার জন্য যারা আপনাদের কাছে আসে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আপনারা সর্বতোভাবে তৈরি থাকবেন। আরেকটা বিষয় বন্ধুগণ আপনাদের নজরে আমি আনতে চাই। আজকেই আমরা দেখলাম একটা নতুন বিষয় আমাদের সামনে এসছে। 27 ডিসেম্বর 2022 ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকদের প্রতি আবেদন বলে একটি লিফলেট যৌথভাবে প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং যারা বলে আমরা কমিউনিস্ট হলেও বামফ্রন্টের বিরোধী, সিপিআইএমএল, সবাই মিলে যৌথভাবে একটা গাল গল্প রচনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ আজকে বুঝতে পেরেছেন কর্মচারী পেনশনাররা যেহেতু এবার তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অনেকটাই মিটে গেছে, এবং কোভিড না থাকলে এটা আমরা হলপ করে বলতে পারি যে ডিএর ব্যবধান শূন্য হয়ে যেত, এতদিনে শূন্য হয়ে যেত, যেটা রাজ্য সরকার চায়। এবং আগামী দিনগুলিতে যদি এমন মহাবিপর্যয় কিছু না আসে, খুব বেশি সময় লাগবে না, ডিএর ব্যবধান বলে কিছু থাকবে না। কেন্দ্রীয় কর্মচারীরা যা পাবেন, রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা একই রকম কামতে বেতন ভাতা পাবেন। তার জন্যে এরা তড়িঘড়ি করে আজকে এই রকম একটা যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তাতে করে যে গাল গল্পটা রচনা করা হয়েছে, সেখানে যেটা তারা বলে বেড়ান বারবার, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, এই ধরনের বিভিন্ন বিষয়গুলিকেই চর্বিত চর্বণ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, রাজ্যবাসী অবশ্যই অবগত আছেন, তারা বারবার বলেন গণতন্ত্র নেই, মিছিল মিটিং কোনোটাতেই খামতি নেই, প্রত্যেকটাই সংগঠিত করছেন, প্রতিদিন করছেন, করুন, আমরা সেটাই চাই, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা অংশগ্রহণ করবেন, মিটিং মিছিল করবেন, সেটা আমরাও চাই। মানুষ বিচার করবে কোন বিষয়টা নিয়ে আপনারা যাচ্ছেন, মানুষ বিচার করবে যারা বেনিফিশিয়ারি, যারা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকে মানুষ দেখছেন, পরখ করছেন। আর আপনাদেরকে তো প্রতি 25টা বছর টানা এবং সামগ্রিক 35 বছর পরখ করেছে সিপিএমকে তথা বামফ্রন্টকে, 5 বছর পরখ করেছে কংগ্রেসের জোটকে। ইতিহাস মানুষের জানা আছে। কাজেই এরা যে বলে গণতন্ত্র নেই, সেই সময় সিপিএমই তো বলেছিল 88 থেকে 93 কালো দিন, জঙ্গলের রাজত্ব, শ্মশানের রাজত্ব, এই কথাগুলি বলেছিল। এই কথাগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার লেপ্টে দেওয়ার একটা চেষ্টা করছে। আর যে কংগ্রেস
তাদের কংগ্রেস সমর্থকরা সিপিএমের দ্বারা, ঘাতক বাহিনীর দ্বারা নলুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছিলেন, কোথায়? তার দায়ভার কে নেবে? আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বুদ্ধদেব এবং রাহুল গান্ধী এক মালার তলায় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষ যেমন জবাব দিয়েছেন, ত্রিপুরার মানুষ পশ্চিমবঙ্গের থেকে আরো অনেক বেশি রাজনৈতিক সচেতন, গণতন্ত্র সচেতন। ত্রিপুরার মানুষও কিন্তু যোগ্য জবাব তাদেরকে দেবে। যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে বিষোদ্গার করে যে 25 বছরে রাজ্যের কিছু হয়নি, 25 বছরে রাজ্যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট সবকিছু হয়েছে, সেই কংগ্রেস এখন সিপিএম এর সুরে কথা বলছে। আর যে সিপিএম কংগ্রেসকে দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, লুণ্ঠনকারী বলে আখ্যায়িত করেছে, সেই সিপিএম কংগ্রেসের সঙ্গে এখন মিতালি করছে। যে বিষয়টা বারবার আমরা বলছিলাম যে কংগ্রেস এবং সিপিএম একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এইভাবে একটা মিথ্যা ষড়যন্ত্রের আবহ তৈরি করে এরা মানুষকে বিভ্রান্ত করার নতুন একটা ষড়যন্ত্র রচনা করছে। কাজে রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব, তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন, তারা যাতে ইতিহাসটাকে একটু মনে রেখে কংগ্রেস সিপিএম সম্পর্কে সচেতন থাকেন। কারণ এখানে চাঁদার জুলুম নেই, মিছিলের জুলুম নেই, আন্দোলন করতে হয় না, বেনিফিশিয়ারি সিলেকশনে আমরা রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টির সরকার রাজনীতি করে না। যারা গরিব, তাদের একমাত্র পরিচয় গরিব, তাদের সার্বিক উন্নয়নের জন্যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আপামর রাজ্যের জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে চলেছেন। কাজেই এই কাজকে নষ্ট করার জন্য, পরিবেশকে কলুষিত করার জন্য যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আজকে যে ঘোষণা হয়েছে, নিঃসন্দেহে এটা ঐতিহাসিক এবং কর্মতর মতো ঘোষণা হয়েছে। যেমন একটা আমি দেখলাম পুরোহিত, বিভিন্ন মন্দিরের পুরোহিত, তাদের বৃদ্ধিটা মানে বিশেষ করে যার আশীর্বাদ হচ্ছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার মার্গদর্শনে আমরা কাজ করি, সবার মুখে আমরা চেষ্টা করি মুখে হাসি ফোটানোর জন্য, সেই চেষ্টার জন্য এটা আমরা করেছি। শুধু তাই না, বিভিন্ন যেসব ক্যাটাগরিতে আজকে আপনারা দেখবেন প্রেস কনফারেন্সে, কালকে নিউজ পেপারে হয়তো বা বেরোবে, তো সব জায়গায় আমরা ডাবল 50% প্রায় বিভিন্ন জায়গায়, কেউ পুরোহিত আছেন কোন মন্দিরে, বিভিন্ন যেসব TRW আছে, এবং যারা ডেলি বেসিসে কাজ করে 2 ঘন্টা 4 ঘন্টা, সেই সব জায়গায় আমরা তাদেরকে দ্বিগুণ আমরা টাকা ওনাদের বরাদ্দ করেছি। আমরা সেইভাবে কাজ করছি। আমাদের সবাই জানেন যে 58টা ব্লক, সেই ব্লকের এখন 38 এগ্রি ব্লক অলরেডি ইনঅগুরেটেড হয়েছে, এবং তার মধ্যে কৃষক বন্ধু কেন্দ্র, এবং প্রতিটা জায়গার মধ্যে আমাদের এই যে জ্ঞানার্জন কেন্দ্র, সেটাও এখানে মাননীয় মন্ত্রী মহোদয় ডিটেলস আপনাদের এই কথাটা বলেছেন। কারণ আমাদের জমি হচ্ছে আমাদের, যে কারণে আমরা সবসময় বলি ভারত মাতা কি জয়, এই কারণে বলি আমাদের ভূমির মধ্যে সবকিছু আছে এবং মাই আমাদের সবকিছু দেয়। এবং আমাদের সারা ভারতবর্ষে কৃষি প্রধান দেশ, ত্রিপুরাও তার ব্যতিক্রম নয়। এখানে মানুষ কৃষি নির্ভরশীল, এবং তাদের যতক্ষণ ধরে উন্নয়ন না হবে, আর্থসামাজিক উন্নয়ন না হবে, মান উন্নয়ন না হবে, ততক্ষণ ধরে সমাজ এবং রাজ্য এবং দেশের কখনই উন্নতি হতে পারে না। তো সেই দিশায় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন PM কিষাণ সম্মান নিধি থেকে আরম্ভ করে, আমাদের যে সয়েল হেলথ কার্ড থেকে আরম্ভ করে, দুর্যোগপূর্ণ যখন অবস্থা দাঁড়ায়, তো ওইসব জায়গার মধ্যে যখন আমাদের সমস্যা হয় কৃষকদের, তাদের জন্য ইন্স্যুরেন্স করা। তো সব সময় কৃষকদের যদি আমরা প্রটেক্ট না রাখি, সরকারের তরফ থেকে যদি আমরা প্রোটেকশন না দিই,
এতদিন ধরে আমরা কিন্তু এই জিনিস আমরা পরিলক্ষিত হতে দেখিনি। আমরা দেখেছি আগে ক্রন্দনরত আগে সরকার খালি মুখে বলতো, আমি খালি বললাম এইটা যদি হতো তাহলে খুব ভালো হতো, এখানে স্কুল যদি হতো খুব ভালো হতো, কলেজ যদি হতো ভালো হতো। আমাদের অটল বিহারী বাজপেয়ী উনি বলেছিলেন যে লুক ইস্ট পলিসি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী এখন অ্যাক্ট ইস্ট পলিসি বলছে, মানে কাজের মাধ্যমে। আমাদের কথা ভাষণ দিয়ে লাভ হবে না। আগের সরকারের সময়ে আর কোন শিল্প ভারতবর্ষে হয়নি, কিন্তু একটা শিল্প হয়েছে কথা শিল্পী, খুব ভালো ভালো সুন্দর করে কথা বলতে জানত। আর আমরা সবসময় বলি যে অ্যাকশন ইজ বেটার দ্যান ওয়ার্ড। তো সেই দিশায় আমরা কাজ করি। তো আমরা দেখেছেন যে ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ চলছে। সেখানে আরো 7টা ন্যাশনাল হাইওয়ে আবার নতুন ভাবে তার অর্থ বরাদ্দ করেছে। শুধু তাই না, 4টা আরো রূপওয়ে সেটাও বরাদ্দ হয়েছে। তো সব দিকে আমরা উন্নয়নের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে সরকার, এই সরকার মানে উন্নয়নের সরকার। উন্নয়ন ছাড়া আমরা কথা বলি না। আমরা আগে সরকার দেখেছি সন্ত্রাস, খুন, অগ্নিদর্শন ও অগ্নিসংযোগ ইত্যাদি মানুষকে জোর করে দাবিয়ে রাখা। আরেকটা সরকার ছিল, সেটা কংগ্রেসের সরকার, তাদেরও আমরা দেখতাম উচ্ছৃঙ্খলতার নামে ওরা মানুষকে সবসময় ভয়ভীতি দেখিয়ে চলত। ভয়ভীতি দিয়ে কাউকে আটকে রাখা যায় না। মানুষের মন পেতে গেলে তাকে তার সাথে কানেক্ট হতে হয় এবং তার উন্নয়ন এবং তার কি সমস্যা সেই বিষয়ে আগে আমাদের দেখতে হয় এবং সেই দিশায় আমাদের সরকার কাজ করে। যে কারণে আমাদের সরকারের উপর মানুষের আস্থা আছে। আমি এখনো বলবো মানুষের কাছে, এখানে যারা উপস্থিত আছেন, যে আপনারা এই সরকারের উপর আস্থা রাখুন। আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসনের আমরা একটা অভিযান শুরু করেছিলাম, যে কেন্দ্রের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম এবং ফ্ল্যাগশিপ যেসব স্কিম যোজনাগুলো আছে, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন 17 সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম এবং 25 ডিসেম্বর সেটা সমাপ্ত হয়েছে এবং খুবই সাকসেসফুল। মানুষ মানে সাদরে সেটাকে আহ্বান জানিয়েছেন। এটাকে ওনারা বলেছেন যে এটা হওয়াতে আমাদের পক্ষে খুবই সুবিধা হয়েছে। কারোর এসটি সার্টিফিকেট লাগবে, সেই মেলাতে পেয়ে যাচ্ছে। এসসি সার্টিফিকেট লাগবে, সেখানে পেয়ে যাচ্ছে। বিভিন্ন যেসব আমাদের দৈনন্দিন যেসব বিষয়গুলো দরকার, সেই মেলা এবং যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেইগুলো পাচ্ছে। এর মধ্যে আমি আমার সরকারের একটা পোর্টালও আমরা কিছুদিন আগে 19 নভেম্বর সেটার উদ্ঘাটন করেছি, যাতে মানুষ বিভিন্ন সমস্যাগুলো এই পোর্টালের মধ্যে আপলোড করে, যাতে প্রতিটা ঘরে বিসি লেভেলেই হোক, গ্রাম পঞ্চায়েত লেভেলেই হোক, ওয়ার্কিং ভিলেজ, ওইখানের আধিকারিকরা ভিলেজে যাবে এবং সেখান থেকে তাদের প্রবলেম সমস্যাগুলো 4 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে হবে। না হলে সেটা সাব ডিভিশনালে হবে, সাব ডিভিশন লেভেলে না হলে ডিস্ট্রিক্টে হবে, মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে হবে। তা আমরা মানুষকে সাথে নিয়ে আমরা চলতে চাই। আমাদের এই সরকার চাইছে মানুষের মন পাওয়ার জন্য তাদের যে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো আমরা অ্যাড্রেস করি এবং মানুষকে নিয়ে আমরা চলতে চাই। সেই দিশায় আমরা কাজ করছি। এগ্রিকালচারের আপনারা শুনেছেন, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, মানে পাওয়ার টিলার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমাদের কৃষির উন্নয়ন যাতে হয়, তার জন্য বীজ থেকে আরম্ভ করে সবকিছু আমাদের এই সরকার কাজ করছে। আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টই বলুন, স্বাস্থ্যের ডিপার্টমেন্টের বলুন, সব দিকেই আমাদের এই যে সরকার, এই সরকার উন্নয়নের দিশায় কাজ করছে। এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন কিভাবে আমাদের যে গুণগত শিক্ষার মান যাতে বাড়ে, সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আমাদের কৃষকের যাতে আয় দ্বিগুণ হয় সেই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সেটাও আমরা এখানে লাগু করেছি। আমাদের ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রয় সেটাও আমরা করছি এখানে।
কিষাণ ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সবকিছু আমরা এই কিষাণ বন্ধুদের জন্য আমরা করছি। অর্গানিক চাষ, যেটা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা ড্রিম প্রজেক্ট, সেই দিশায় আমরা কাজ। সবাই মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি, বন্দে 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 বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, যতন যতন মজলিশপুর মন্ডল জিন্দাবাদ, মজলিশপুর মন্ডল জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, চার ঘরিয়া বিজেপি, চার ঘরিয়া কোয়া চাঁদে, কোয়া চাঁদে বিশ্রামেতে, বিশ্রামেতে বরজলাতে, বরজলাতে বিনা পানি, বিনা পানি, জয়নগরে, জয়নগরে আমরা কারা, আমরা কারা, দিকে 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 চারিদিকে, চারিদিকে উত্তরেতে, দক্ষিণেতে, পশ্চিমেতে, মজলিশপুর, মজলিশপুর চারিদিকে, চারিদিকে আমরা কারা, আমরা কারা, তোমরা কারা, তোমরা কারা, চারিদিকে, চারিদিকে যতন 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 আমরা কারা, আমরা কারা, তোমরা কারা, তোমরা কারা, চারিদিকে, চারিদিকে ছাত্র যুবক, ছাত্র যুবক, শ্রমিক কৃষক, কর্মচারী, মা বোনেরা, মা বোনেরা, যুব সমাজ, যুব সমাজ, উপজাতি, উপজাতি, জনজাতি, জনজাতি, উত্তরেতে, দক্ষিণেতে, সিপাহী জলা, ঊনকোটি খুয়াইয়েছে, আমরা কারা, আমরা কারা, তোমরা কারা, তোমরা কারা, যতন যতন ভারত মাতা কে, ভারত। সবাইকে নমস্কার। এই আলোচনা সভায় আমি প্রথমেই ৭৮ বছর আগে যারা আমাদের রাজ্যের তথা দেশের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জনশিক্ষা সমিতি গঠনের মধ্য দিয়ে, আমাদের অগ্রজ বলা যায় যে আমরা তাদের পরবর্তী বংশধর। আজকে ৭৮তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস পালন করছি রাজ্যের সর্বত্র। এই দিবসটি আজকে উদযাপিত হচ্ছে। আমি প্রথমেই তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তারা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা এই কথা কোনোদিনই ভুলিনি গত ৭৮ বছরে, যে আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি তা তাদেরই দেখানো পথ, তাদেরই আদর্শ এবং তাদেরই সংগ্রামের ফসল হিসাবে আমরা আজকে এই জায়গাতে এসেছি। ফলে তাদেরকে প্রতি মুহূর্তেই আমাদের স্মরণের মধ্যে রাখতে হবে।
এবং এটা আমরা জানি যে ত্রিপুরা সুদীর্ঘ সময় উপজাতি সম্প্রদায়ভুক্ত রাজন্যবর্গের শাসনাধীনে ছিল এবং সেই সময় রাজ্যের উপজাতি জনগণের জীবনযাত্রার মান কি ছিল এটা ইতিহাস, তাকে বিকৃত করার কোনো সুযোগ নেই। এবং সেখানে এই কথাটা আমাদের অগ্রজ যারা জনশিক্ষা সমিতি গঠন করেছিলেন তারা সঠিকভাবে অনুধাবন করেছিলেন যে সমাজে যদি কোনো পরিবর্তন হয়, মানুষের জীবনে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে এটা শিক্ষাই একমাত্র প্রথম এই কাজটা শুরু করতে পারে। শিক্ষার কাজ দিয়ে এটা আমরা শুরু করতে পারি। If we want to bring any change in the society, we have to ignite the lamp of life, education. এবং গোটা পৃথিবীতে যত পরিবর্তনের ইতিহাস আমরা দেখেছি বিভিন্ন দেশে, এটা কিন্তু বেস হিসেবে ধরেই তারা অগ্রসর হয়েছে। কেন সমাজের পরিবর্তন দরকার, কেন তার আজকে আর্থিক দুরবস্থা, কেন তার জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না, এই কথাগুলো বুঝবার মতো একটা পরিস্থিতিতে তাকে নিয়ে যেতে হবে এবং সেই কাজটা শিক্ষা ছাড়া আর কেউ কোনো কিছুর দ্বারাই সম্ভব নয়। এবং আমরা ইতিহাসে যেটা পড়েছি, কমরেড দশরথ দেবের লেখা সেই ছোটি বই কিন্তু তার ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল আমাদের সামনে। কত কষ্ট তাদের করতে হয়েছে। কমরেড সুধীন্দ্রনাথের লেখা বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে কত কষ্টের মধ্য দিয়ে তাদেরকে সেই সময় এই কাজ করতে হয়েছে। এই পথ চলা তাদের কাছে প্রতি পদক্ষেপে তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে রাজন্য শাসিত ত্রিপুরা রাজ্যে তারা একটা ভালো চোখে দেখেনি। পরবর্তী সময়ে অনেক মানে কি বলবো, সুশিক্ষিত আদর্শনিষ্ঠ যারা কাজ করেছেন আমাদের রাজ্যের মধ্যে পরিবর্তনের জন্য, তারা অনেকে এই কাজটার মধ্যে যুক্ত হয়েছিলেন, এটা আমরা জানি। এবং যে কথাগুলো আমাদের রাজ্যের উপজাতি জনগণের মধ্যে যারা এখন একটা সুশিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তৈরি হয়েছেন, তারাও নিশ্চয়ই জানেন। এবং পরবর্তী যে প্রজন্ম আজকের দিনে যারা ছাত্র যুব, যারা শিক্ষার আলোতে ভালোভাবেই তারা অগ্রসর হবার সুযোগ পাচ্ছেন, তাদের আমার মনে হয় এই কথাগুলো আজকে আমাদের জনশিক্ষা সমিতির আলোচনা সভায় আলোচনা করা উচিত যে তাদের পূর্বপুরুষরা তারা কি অবস্থাতে ছিলেন, তাদের বাবা অথবা তাদের ঠাকুরদারা যখন জনশিক্ষা সমিতি তৈরি হলো আজকে ৭৮ বছর আগে। সেই সময়ে আমাদের দেশ স্বাধীন হয়নি ১৯৪৫ ইংরেজিতে। কি অবস্থা ছিল? খাজনা দিতে হতো প্রজাদের। এখন তো আমরা স্বাধীন দেশের নাগরিক, তখন তো সম্পর্কটা এরকম ছিল, শাসক হচ্ছে রাজা আর বাকিরা হচ্ছে তাদের প্রজা। এই প্রজাদের খাজনা দিতে হতো, রাজকর, পিতুন প্রথা ইত্যাদি। ফলে উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান ক্রমশ দুর্বিষহ হচ্ছে, কিন্তু তারা কথা বলতে পারতেন না। এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এগুলোর বিরুদ্ধে যে প্রোটেস্ট একদম হয়নি, এই অন্যায়ের বিরুদ্ধে তা নয়, কিন্তু সেগুলো সাস্টেন করেনি।
সেই ইতিহাসগুলো আমাদের স্মরণে রাখতে হবে। নীরবে এইসব জিনিস সবাই মানে নেয়নি, তখন বিদ্রোহ হয়েছে, সে বিদ্রোহ বেশি দিন সাস্টেন করেনি, অথবা যে কোনো বিদ্রোহের পেছনে তার যে সংগঠন শক্তি, মানুষকে মোবিলাইজ করা, মানুষকে প্রস্তুত করা, কোথায় তারা যাবে, এই যে ডেস্টিনেশনটা ঠিক করা, এগুলো সেই সময় ছিল না বলেই হয়তো সেগুলো সাস্টেন করেনি জনশিক্ষা সমিতি গঠনের আগেও। ফলে সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজ্যের পরিবেশ পরিস্থিতি এগুলোর মধ্যে পরিবর্তন ঘটে রাজ্যের জনসংখ্যার 31% উপজাতি অংশের মানুষ। আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকারের বহুমুখী কর্ম পরিকল্পনা মূলত 1978-এর আগে আমরা ভাবতেই পারি। দেশ বিভাগের পর, মানে দেশ স্বাধীন হবার পর সঙ্গে সঙ্গেই কিন্তু ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের অংশ হয়নি। 1949 ইংরেজিতে হয়ে, তার মানে এখানকার শাসকদের তখন ভাবনা চিন্তার মধ্যে তারা ছিল, তারা কি করবে, কোথায় যাবে, তারা কি একটা ছোট্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে থেকে যাবেন, রাজন্য শাসিত রাজ্য হিসাবে, রাষ্ট্র হিসাবে, না বৃহত্তর একটা গণতান্ত্রিক দেশের সাথে যুক্ত হয়ে নিজেদেরকে আরো বিকাশের সুযোগ নেবেন। এই চিন্তা ভাবনার মধ্যে থেকেছিলেন একটা ভালো সময়। যাই হোক, আলটিমেটলি 1949 ইংরেজিতে আমরা দেখলাম যে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ত্রিপুরা অন্তর্ভুক্ত হয়েছে। তারপরেও তো সরকার ছিল, স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্যের একটা সরকার তো ছিল এখানে, তারা ছিলেন সেই সময় শাসক। আমরা যাদেরকে জানতাম ভারতবর্ষ স্বাধীনতার পর, যারা ভারতবর্ষের যোদ্ধা, জমিদার, যারা ধনী লোক, পুঁজিপতির লোক, বড় বড় ব্যবসায়ী, তাদের যারা প্রতিনিধিত্ব করছে, তাদের হাতে ভারতবর্ষের শাসন ক্ষমতা যেমন ব্রিটিশরা ছেড়ে দিয়ে গেছে। আমরা ঠিক দেখলাম যে ওই লাইনেই ত্রিপুরা রাজ্য 28 বছর কংগ্রেস দল শাসন করেছে। কম সময় কোন পরিবর্তন হয়েছে? আমি দুই একটা তথ্য দেব আপনাদের, আমি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না। সেখানে আপনারা দেখবেন যে 1978 সালের আগে মূলত রাজন্য শাসিত ত্রিপুরা রাজ্যে এবং তার পরবর্তী সময় 28 বছরের কংগ্রেস রাজত্বের মধ্যে খুব একটা মৌলিক যে পার্থক্য তারা তৈরি করতে পেরেছিলেন সেরকম কিছু ঘটেনি। আমরা 78 সালে একটা বিকল্প দেখাবার চেষ্টা করি, কারণ আমাদের একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি ছিল বামফ্রন্ট, এবং সেই শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বিকল্প কর্মসূচি কিন্তু আমরা সেদিন গ্রহণ করেছিলাম। এবং উপজাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা আমরা 78 থেকে পরপর দুটো গভর্নমেন্ট 10 বছর, তারপর 1993 থেকে টানা 2018 পর্যন্ত, এই যে প্রায় 40 বছর একটা রাজ্যের জন্য কম সময় না। এখন এই সময়টার মধ্যে আমরা কি কি করতে পেরেছি আমাদের ভেবে দেখা দরকার। যে মধ্যবিত্ত অংশটা তৈরি হয়েছে আমাদের রাজ্যে উপজাতি জনগোষ্ঠীর মধ্যে, তারা হয়তো আমাদের কন্টেম্পোরারি হতে পারে। আমরাও দেখেছি কংগ্রেস রাজত্বের সময় ত্রিপুরা রাজ্যের শুধু উপজাতি জনগোষ্ঠী কেন, সমতলের কি হয়েছে, কি উন্নতি হয়েছে, শহরগুলির অবস্থা কি ছিল, এবং এর মধ্যে উপজাতি অংশের মানুষের যে পরিবর্তনের প্রশ্ন বলা যায় কিছুই তো হয়।
রাজারা এক সময় শোষণ করেছে, পরবর্তী সময় আমরা দেখছি মহাজনরা শোষণ করে। কার প্রশ্রয়ে? তৎকালীন শাসক গোষ্ঠীর প্রশ্রয়ে। আজকে গোলাঘাটের ঘটনা, এই যে মানে বিদ্রোহগুলো হয়েছিল, গোলাঘাটের ঘটনা কি? তখন কারা সরকারে ছিল? এটা তো ভুললে চলবে না। তখন কংগ্রেস সরকার। জমিতে ভাগ চাষী হিসাবে কাজ করছে উপজাতি অংশের মানুষ। সেখানে যিনি জোরদার হরি সাহা, তিনি কংগ্রেস দলের লোক ছিলেন। দেখা গেল জোরদার যখন তার কৃষি মজুরকে বা বর্গাদারকে ঠকাচ্ছে, তার বিরুদ্ধে সে প্রতিবাদ করছে, তখন পুলিশ গেল হরি সাহার পক্ষে, জোরদারের পক্ষে, এবং সেখানে গুলি চলত। এগুলি তো ভুলবার নয়। আজকে যদি আমরা মনে করি যে আমরা মধ্যবিত্ত হয়েছে, মধ্যবিত্তের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে, আরো উপরে উঠতে চায়, পেছনটাকে ভুলে গেলে যুদ্ধ হবে না। তাহলে আমরা আমাদের ভবিষ্যতের কাছে প্রশ্নের জবাব দিতে হবে। এগুলো ত্রিপুরা রাজ্যের ঘটনা, ইতিহাস। এবং আজকে যে গণতান্ত্রিক আন্দোলন, আজকে একটা সাময়িক সময়ের জন্য আমরা সারা ভারতবর্ষে যা কাণ্ডকারখানা চলছে, আমাদের রাজ্যের মধ্যেও সেটা আমরা ফেস করছি। গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, ধ্বংস করে দিয়েছে। কিন্তু এটা কি শেষ? এভাবেই চলবে? মানুষ আজকে বুঝতে চেষ্টা করছে, মানুষ আজকে ঘর থেকে বেরোবার চেষ্টা করছে। না, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য দেশের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করিনি, আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেনি। এখানে উপজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য সরকারের গৃহীত এই পরিকল্পনাগুলোর মধ্যে ছিল উপজাতি জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার সম্প্রসারণ, যেটা জনশিক্ষা আন্দোলন শুরু করেছে। আমরা কিন্তু অতীতের মানুষের স্বার্থের পক্ষের কোন সংগ্রামের যেগুলো সাফল্য লাভ করেনি বা তৎকালীন সময়ে শাসক গোষ্ঠী মেনে নেয়নি, এই সমস্ত বিষয়গুলোকে চোখের সামনে রেখে কিন্তু বামফ্রন্ট সরকার তার পথ চলা শুরু করে। আপনারা যদি দেখেন, বামফ্রন্ট সরকারের সময় যতগুলো নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি বিধানসভায়, প্রত্যেকটা নির্বাচনে ইশতেহার খুললে অতীতের দেখতে পাবেন যে ওই কথাগুলোই আমরা যদি সরকারে যেতে পারি তাহলে এই কাজগুলো আমরা করবার চেষ্টা করব। আমরা কোনো জুমলা করিনি, বিশাল ডকুমেন্ট করি। এখন এই কথাগুলো আমরা জানি। আমরাও 5 বছর আগে জুমলা কি, বিশাল ডকুমেন্ট কি, এগুলো আমরা জানতাম না। এখন আমরা শুনতে পাচ্ছি ভোটের জন্য মানে যা কিছু বলা যায়, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যায়, সবকিছু করা যায়। আমরা কিন্তু সেটা করি না। প্রকৃতপক্ষে একটা মানে এত বড় দেশে একটা রাজ্যের শাসক হিসাবে আমরা যতটুকু করতে পারবো তার লিমিটেশন সম্পর্কে সচেতন থেকে আমরা কিন্তু করবার চেষ্টা করি। এবং শেষ দিন পর্যন্ত যতক্ষণ কাজ করা যায় নির্বাচনের আগে, শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা সেটা করবার চেষ্টা করি, লড়াই করি রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে। কেন্দ্রের সরকারের অনিচ্ছুক হাত থেকে সেই দাবিটাকে আদায় করবার জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি। এবং এই যে শিক্ষার কথা বলা হচ্ছে, শিক্ষার সম্প্রসারণ, অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি রূপায়ণ আমরা করেছি। উপজাতি জনবসতি এলাকার বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, সাংবিধানিক এবং পরম্পরাগত অধিকার সুনিশ্চিত এবং সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ, ভাষা, সংস্কৃতি, চিরাচরিত ঐতিহ্যসমূহের সংরক্ষণ এবং পুনর্নবীকরণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বনাধিকার আইনে পাট্যপ্রাপ্তদের আর্থিকভাবে বিকাশ ঘটাতে বিভিন্ন সুযোগ আমরা সম্প্রসারিত করেছি। 1999 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই যে
মূলত এই সময়টা আমরা অনেক ভালো কাজ করতে পেরেছি আমরা মনে করি। আপনারা যদি দেখেন আমাদের সরকারি লাইব্রেরিগুলোতে বা অনেকের কাছে তাদের নিজস্ব সংগ্রহের মধ্যেও থাকবে যে কি কাজ করেছে। আমরা এগিয়ে চলেছি 2017 সালে নির্বাচন, 2018 নির্বাচনের আগে শেষ যে অর্থ বছর গেছে ওই সময়টা পর্যন্ত আমরা কি কি কাজ করেছি আমরা তুলনামূলকভাবে দেখাবার চেষ্টা করেছি। ত্রিপুরা রাজ্য 1972 সালে কি পজিশনে ছিল, 78 সালে বামফ্রন্ট সরকার আসার পর কি করেছে, আর সেই থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত ওই ক্ষেত্রে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি। একেবারে তুলনামূলক, এখানে বানানো কোনো গল্পের প্রশ্ন নেই, মিথ্যা প্রতিশ্রুতির কোনো প্রশ্ন নেই, ডকুমেন্টেড, এর সব ডকুমেন্ট আছে, যে কেউ ইচ্ছা করলে সেগুলো দেখতে পাবে। আমি শুধু একটা ক্ষেত্রেই বলবো যে কর্মসূচিগুলো উপজাতি জনগণের বিকাশের জন্য আমরা নেবার চেষ্টা করেছিলাম সেগুলো আমি শুধু মানে কর্মসূচিগুলো ডিটেলে আমি ভেতরে ঢুকবার চেষ্টা করছিলাম। যেমন ধরুন শিক্ষার বিকাশের জন্য ছেলেমেয়েরা যাতে ঘর থেকে বেরিয়ে, আমি যখনকার কথা বলছি 2017 সালের তথ্য, তখন আর অভুক্ত থেকে কেউ স্কুলে যেতে পারে না এই কথা বলার সুযোগ আমরা রাখিনি। কারণ 2017 সালে প্রাথমিক স্তরে ড্রপ আউটের সংখ্যা আমাদের রাজ্যে 4% কাছাকাছি ছিল এবং সাক্ষরতার হার 97% আমরা অতিক্রম করেছি। সারা ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস। লিটারেসি রেটে একটা সময় ত্রিপুরা হাইয়েস্ট লেভেলে পৌঁছে গিয়েছিল, মিজোরাম এবং কেরালা থেকেও আমরা এগিয়ে গেছি। নিয়ারলি 98% লিটারেসি রেট ভারতবর্ষে, সেটা তো উপজাতি অংশের মানুষকে বাদ দিয়ে নয়, সব ধরনের যারাই ত্রিপুরা রাজ্যে বসবাস করে। এই সুযোগ যখন আমরা সম্প্রসারণ করছিলাম আমরা সকলের জন্য, আমাদের স্লোগানই ছিল শিক্ষা সবার জন্য, সবার জন্য শিক্ষা। এখন যখন আমরা ছাত্রদের সংগঠন করবার কথা বলছি, আমরা কিন্তু আমাদের যেমন ধরুন 31 তারিখে আমাদের এসএফআই এর প্রতিষ্ঠা দিবস পালিত হবে, ঠিক আছে। 1970 সালে যখন এসএফআই তৈরি হয় তখন তার স্লোগান ছিল স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, ঠিক আছে। তার থেকে আমরা এগিয়ে এসে এখন বলছি 2022 সালে এডুকেশন ফর অল, এমপ্লয় অল অ্যান্ড ইউনাইট। এই যে কিছুদিন আগে আপনার হায়দ্রাবাদে এসএফআই অল ইন্ডিয়া কনফারেন্স হলো, আমি লক্ষ্য করছিলাম যে 1970 সালের এসএফআই যে স্লোগান, সেই স্লোগান থেকে কতটা অ্যাডভান্স হয়ে চলে এসেছে এবং কি পরিবর্তনগুলি এখন হচ্ছে, এটা আমাদের সব অংশের ছেলে মেয়েদের বুঝবার দরকার আছে। নতুন জেনারেশন, এই সরকারটা এই কাজগুলোকেও ধ্বংস করে দেবার চেষ্টা হচ্ছে। আমরা যেমন কোনো ছেলে মেয়ে যাতে এটা বলতে না পারে যে আমি আর্থিক অসুবিধার জন্য স্কুলে যেতে পারছি না, কলেজে যেতে পারছি না। প্রি-মেট্রিক স্কলারশিপ 1972 সালে পেত কংগ্রেস আমলে 1402 জন পেয়েছে, আর 2017 সালে আমরা সেটা বাড়িয়ে 14,79,462 জনকে দিয়েছি, উপজাতি অংশের ছেলে মেয়ে।
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 184 জন পেত, আর সেটা 2017 সালে আমরা বাড়িয়ে করেছিলাম 1,90,629 জন। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের সহযোগী সহায়তা, আর্থিকভাবে তাদেরকে আরো কিছু সহায়তা, সেটা এর আগে ছিল না। 2017 সালে 86,080 জনকে আমরা দিয়েছিলাম। মেধা পুরস্কার প্রদান, এগুলো আগে ছিল না। 78,455 জনকে আমরা দিয়েছি। উপজাতি ছাত্রছাত্রীদের মৌলিক বিষয়ে কোচিং, যাতে তারা পরবর্তী কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধায় পড়তে না হয়, 57,416 জনকে আমরা দিয়েছিলাম। আবাসিক ছাত্রীদের জন্য স্টাইপেন্ড, এটা 1972 সালে ছিল নামে মাত্র 6,620 জন পেত, আর আমরা 2017 সালে এটা বাড়িয়ে করতে পেরেছিলাম 2,83,692 জন ছাত্রছাত্রীকে, যারা বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ হয়। এগুলো তো কংগ্রেস রাজত্বে ছিল না। আপনারা জানেন যে আমরা তার জন্য লড়াই করেছি। আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক 1998 সালে দিয়েছিলাম 1,72,697 জন ছেলে মেয়েকে, আর 2017 সালে দিয়েছি 14,15,733 জন ছেলে মেয়ে। এভাবে শুধু সাধারণ বিষয়ে পড়াশোনা নয়, টেকনিক্যাল এডুকেশন, যেটা নিয়ে তারা হয়তো পরবর্তী কর্মসংস্থানের জগতে ঢুকতে পারবে। A&M, যে ক্ষেত্রটা আমরা মনে করেছি যে প্রত্যেক মানুষের জন্যই দরকার, এবং সেই দিক থেকে আমরা সেরকম ভাবেই গুরুত্ব আরোপ করেছিলাম। নার্সিং একমাত্র একটা কলেজ ছিল বামফ্রন্ট সরকার আসার আগে, এখন তো 7টা নার্সিং কলেজ। গত 5 বছরে কোনো নার্সিং কলেজ তৈরি হয় না। এইখান থেকে বেরিয়ে এসে A&M যারা পাশ করেছিল তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি, পড়ার সুযোগ করে দিয়েছিলাম 328 জন 1998 সালে, আর 2017 সালে 1,311 জনকে এই কোর্সে পড়ার সুযোগ দিয়েছে। GNM, A&M, নার্সিং, ফিজিওথেরাপি, এরকম। এবং শেষ দিকে তো আপনারা দেখেছেন 2006 সালে আমরা পূর্ব ভারতের সবচেয়ে বড় প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আগে সুযোগ ছিল না। ওটা NEC এরিয়াতে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যগুলোর জন্য মিজোরামে একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল। ওখানে 100-150 ছেলে মেয়ে পড়াশোনা করতো। আজকে 1000-এর উপর ছেলে মেয়ে আমাদের প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করছে, এবং বেরিয়ে এসে বসে থাকবার কোনো সুযোগ নেই। এখন বসে থাকছে, এখন তো ডাক্তার বসে থাকে। এই 5 বছরে কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হয়নি, কি ট্রাইবেল কি নন ট্রাইবেল। কোনো ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট হয়, হাজার হাজার ইঞ্জিনিয়ার ঘরে ঘরে বসে আছে পাশ করে, কোনো চাকরি হচ্ছে না। তো এগুলোর জন্য আমরা সেই কাজগুলো করবার চেষ্টা করেছি। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, ছাত্রাবাস নির্মাণ, ছাত্রীদের আবাস নির্মাণ আমাদের চোখের সামনেই আছে। শহরের মধ্যে কলেজের ছাত্রাবাস নির্মাণ, আশ্রম স্কুল, আবাসিক স্কুল, যেগুলোতে থেকে পড়াশোনা করতে পারবে। দূরগত অঞ্চলের ছেলে মেয়েরা ওইগুলোতে থেকে যাতে সব বাড়িতে হাত পাততে না হয়, সব দায়িত্ব কিন্তু রাজ্য সরকার গ্রহণ করেছিল। ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবাল কালচার, এটা আমাদের সরকারের আমরা তৈরি করেছি, এগুলো আগে ছিল না। ত্রিপুরা স্টেট ট্রাইবাল মিউজিয়াম, বনাধিকারপ্রাপ্ত উপজাতি পরিবারের সংখ্যা। ভারতবর্ষে আমাদের লড়াইয়ের ফলে এই আইন তৈরি করতে বাধ্য হয়েছিল দিবেন সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এই আইনটা প্রথম প্রয়োগ করেছি আমরা ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার। 1,27,155 জন পরিবারকে আমরা, আপনারা জানেন যে ত্রিপুরার প্রায় 60% ভূমি হচ্ছে ফরেস্ট অ্যাক্টের আন্ডারে, এবং সেখানে এই আইনের মধ্যেই এই সুযোগটা রয়েছে, যেখানে আমরা পাট্টা দিতে পারি, তাদেরকে ভূমি বন্দোবস্ত দিতে পারি। এরকম 1,27,155 পরিবারকে আমরা দিয়েছি।
বনাধিকারপ্রাপ্ত উপজাতি পরিবারের জন্য প্রদত্ত জমির পরিমাণ 1,76,332.56 হেক্টর জমি তাদেরকে দেওয়া হয়েছে। শুধু পড়াশোনা, তার জীবন জীবিকার উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করা দরকার সবই প্রায় এই কর্মসূচিগুলির মধ্যে আমরা আনবার চেষ্টা করেছি। পাট্টা, পাসবুক প্রদান, জিপিএস এর মাধ্যমে জমি চিহ্নিতকরণ, জমির সীমানা নির্ধারণ এবং ফিলারি, পাট্টাপ্রাপ্ত পরিবার সমূহকে অর্থনৈতিক সুবিধা প্রদান। আমি সংক্ষেপে মূল যে কর্মসূচিগুলো, পার্টিকুলারলি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে কাজগুলো করবার চেষ্টা করেছে, আর অ্যাজ এ হোল লেফটেন্যান্ট গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কাজকর্ম, সেটা এডুকেশন সেক্টরে বলতে পারেন, টেকনিক্যাল এডুকেশন বা সাধারণ এডুকেশন, সেখানে তো তাদের জন্য অবাধ সুযোগ ছিল। এই কথাগুলো আমি বলে আর সময় নষ্ট করছি না, তথ্য আমাদের কাছে আছে, আপনারাও এই তথ্যগুলো ইচ্ছা করলে পেতে পারেন। এখন হচ্ছে যে শিক্ষার জন্য এত লড়াই হলে আমাদের অভিভাবক যারা, তারা এত লড়াই করেছেন এবং যে আলোতে এখনো আমরা পথ চলবার চেষ্টা করছি, এই শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে যারা কেন্দ্রের সরকার চালাচ্ছে, যারাই সরকারে আছে, তাদের তো একটা শ্রেণীর দৃষ্টিভঙ্গি আছে, আগে যারা ছিল তাদেরও ছিল, এবং সেই রাজত্বের সময় আমরা লড়াই করেছি। 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আইন করতে হবে। আমাদের সুযোগ হয়েছিল প্রথম উপা সরকার 2009 পার্লামেন্টে আইন তৈরি করা এবং সেই আইন তৈরি করে সেটাকে কার্যকরী করা। 2009 থেকে 2013 সাল বা তার আগে পর্যন্ত এই আইনটা যাতে কার্যকরী হয়, রাজ্যে যাতে কেন্দ্রীয় সরকার তদারকি করে ব্যবস্থা করে, রাজ্য সরকারগুলো যাতে এই সেন্ট্রাল অ্যাক্টকে কার্যকরী করে, তার জন্য আমরা আন্দোলন করেছি। আর আমাদের সুযোগ ছিল, আমাদের রাজ্যে লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিল, এই আইনের সমস্ত সুযোগগুলো আমরা নেবার চেষ্টা করি। আজকে যে শিক্ষার ক্ষেত্রে এত সাফল্য আপনারা দেখছেন, আমরা যেমন কাজ করেছি তেমনি লড়াইও করেছি। এই যে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, আজকে কি হচ্ছে, বর্তমান সময়ের শাসক দলের লোকেদের জিজ্ঞেস করে দেখুন তো, আপনারা কি জানেন এরকম একটা আইন আছে আমাদের দেশে? আইনটা তো বাতিল হয়নি। আপনারা কতটা কার্যকরী করছেন? যখন ড্রপ আউট প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছিল লেফটেন্যান্ট গভর্নমেন্ট, আজকে আপনারা কি করছেন? গোটা দেশে করছে, যেখানে যেখানে এই সরকার আছে, এই ধরনের সরকার আছে, আমাদের রাজ্যে হচ্ছে। তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা লড়াই করছে, আমরা গণতান্ত্রিক আন্দোলন থেকে সে প্রশ্নগুলো তুলবার চেষ্টা করছি, চাপ তৈরি করবার চেষ্টা করছি, সর্বনাশ করে দিচ্ছি। এবং এটাও হচ্ছে পেকুলারিটি আমাদের দেশে, স্বাধীনতার পরে শিক্ষার জন্য সেই শক্তপোক্ত কোনো আইন তৈরি হলো না, যেখানে বলা থাকবে যে সকলের জন্য শিক্ষা সুনিশ্চিত করা হবে। এক এক সময় এক একটা শিক্ষার নীতি তৈরি হয়েছে। এর আগে পর্যন্ত যারা সরকারে কাটিয়ে গেছেন তো কাটিয়ে গেছেন, কি করেছেন তারাই জানেন। 2014 থেকে এখন পর্যন্ত যারা আছেন, যারাই আসে তারাই বলে একটা নয়া শিক্ষানীতি আমরা চালু করি। এখন তারা একটা নয়া শিক্ষানীতি চালু করেছে 3 বছর আগে, নিউ এডুকেশন পলিসি। কি আছে, যখন আমাদের দেশের লাস্ট সেন্সাসে বলছে যে 70% মানুষ শিক্ষার আওতায় এসেছে, কিন্তু 30% মানুষ এখনো শিক্ষার আওতায় আসেনি। 130-35 কোটি মানুষের দেশে 30% মানুষ কত কোটি মানুষ হয়?
কত কোটি মানুষ নিরক্ষর, আর এই বোঝা টেনে আপনি চলছেন, সাফল্যের ঢাক পিটাচ্ছেন। নয়া শিক্ষানীতি তো আরো খারাপ, সকলের জন্য শিক্ষার ভাবনা ওইসব কিছু নেই। এটা হচ্ছে কমার্শিয়ালাইজ করে দাও শিক্ষাকে, যার পয়সা আছে সে পড়তে পারবে, সরকারের দায় দায়িত্ব এত নেওয়ার দরকার নেই। কোথায় জনশিক্ষা আন্দোলন কি বলেছিল, আর আজকে তার সাথে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করছি। এই বলছে কি, শিক্ষা দায়িত্ব ব্যবসায়ীদের হাতে তুলে দাও, বিদেশি ইনস্টিটিউট আসবে, আপত্তি নেই আমাদের। যেটা আমরা করতে পারছি না সেরকম যদি আসে, ঠিক আছে, আমাদের দেশের ছেলে মেয়েরা সুযোগ পাবে। সেটা কোথায়? সব বিষয়েই তো দিয়ে দেওয়ার চেষ্টা হবে, কমার্শিয়ালাইজ করে। এবং শিক্ষাকে সেন্ট্রালাইজ করে দেওয়া হবে। আগে শিক্ষা যুগ্ম তালিকা ছিল, এখনো আমাদের দেশের সংবিধানে শিক্ষা যুগ্ম তালিকা। কিন্তু কি হচ্ছে, রাজ্য সরকার ঘুমে থাকে, জানেই না। সমস্ত নীতি তৈরি হয়ে যাচ্ছে দিল্লিতে, কেউ প্রতিবাদ পর্যন্ত করে না। গত 8-9 বছরে আমরা শুনিনি যে কোনো রাজ্য থেকে তীব্র প্রতিবাদ করেছে কোনো একটা রাজ্য সরকার। করছে ওইখানে অনেক আরব সাগর তীর থেকে, সবাই খবরও রাখেন। কেরালা করছে কমার্শিয়ালাইজেশনের বিরুদ্ধে, সেন্ট্রালাইজেশনের বিরুদ্ধে। আর শিক্ষার সূচির মধ্যে যেটা ছিল আমাদের গর্বের বিষয়, আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং তার সমস্ত কাজের মধ্যে তার ছাপ থাকবে, এবং শিক্ষার ক্ষেত্রেও মৌলিক বিষয়টা অন্তর্ভুক্ত ছিল, ধর্মনিরপেক্ষ। এটা যেন কেউ টাচ না করতে পারে, নজরদারি আছে। কোথায় কমিউনালাইজেশন করার চেষ্টা হচ্ছে, এগুলো যারা শিক্ষার সাথে সরাসরি যুক্ত আছেন তারা জানেন। আপনারা নয়া শিক্ষানীতি তো আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে গোটা দেশকে। তো আমি আর আলোচনা বাড়াচ্ছি না, একটা কথা শুধু বলবো যে আজকে ৭৮তম জনশিক্ষা দিবস আমাদের কাছে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এজন্য আরো বেশি অর্থবহ এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে যারা আজকে দিল্লি থেকে গোটা দেশটাকে ধ্বংস করবার চেষ্টা করছে, যারা রিচ তাদেরকে আরো রিচ করবার চেষ্টা করছে, মুসলিমরা হাতে গোনা কয়েকজনকে, তাদেরকে পরাস্ত না করতে পারলে সব জায়গায় এবং আইসোলেট করতে না পারলে মানুষের থেকে, আমাদের দেশ এগোবে না, আমাদের রাজ্য এগোবে না। এবং এই লড়াইটার মধ্যে এখন আমরা আছি, আমাদের রাজ্যে প্রত্যক্ষ সেই সংগ্রামের মধ্যে আছে। 1.5 মাস পরে আমাকে অংশগ্রহণ করতে হবে এই সংগ্রামে। আমি এই গভর্নমেন্টটা চাই আবার ফিরে আসুক না, যারা সাধ্যের মধ্যে থেকে সমস্ত কিছু রাজ্যের জন্য করবার চেষ্টা করেছে তাদের আবার ফিরিয়ে আনবো। সে কাজগুলো যেখানে গত 58 মাসে স্তব্ধ হয়ে আছে রাজ্যের উন্নয়ন, সেই কাজ আবার পুনরায় শুরু করবার জন্য আবার লেফটেন্যান্ট গভর্নমেন্টকে ফিরিয়ে আনবো। এই ঐতিহাসিক গুরু দায়িত্ব আমাদের সামনে এসেছে, এবং সেটাই সাধারণ সম্পাদক কমরেড দেববর্মা।
কমরেড সভাপতি, মঞ্চে আমাদের সংগঠন সহ গণ আন্দোলনের নেতৃবর্গ, সংগ্রামী বন্ধুগণ, আমি শুরুতেই ৭৮তম জনশিক্ষা দিবসে আমাদের জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতাদের, বিশেষ করে দশরথ দেব, হেমন্ত দেববর্মা, সুধীন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এর সাথে সাথে আজকে দিনে যারা এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আখরক বখরক তিনি হাস্তে বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা সাল, ঐতিহাসিক সাল। এই সাল যদি গাকায় হয়তোবা সিংহরা তিনি ট্রাইবেল, নন ট্রাইবেল ত্রিপুরার জন্য গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয়ে ও জায়গা जों फालिदामां खामो आबो हाजार दाम क्वेश्चन प्रश्न कारण गणमुक्ति परिषद जनशिक्षा समिति न त्रिपुरा राज्य गण आंदोलन विकासे एक बड़ स्तम्भ हाथियार एटाके भित्ति करे आज के दिने जो गणतांत्रिक आंदोलन जो विकास আমরা যে আজকে এখানে সমাবেত হচ্ছি ট্রাইবেল নন ট্রাইবেল গোটা রাজ্যের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের যে বিকাশ হচ্ছে এটা হয়তোবা নাও হতে পারত যদি না জনশিক্ষা দিবস জনশিক্ষা সমিতি গড়ে যদি না আসতো। আমরা পাশের রাজ্যগুলোতে দেখি কি মিজোরাম, কি নাগাল্যান্ড, কি মণিপুর, কি মেঘালয়, আমাদের রাজ্যে যে গণতান্ত্রিক যে আন্দোলনের যে বিকাশ, ওইখানকার গণতান্ত্রিক যে আন্দোলনের যে বিকাশ, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা সম্ভব হয়েছে জনশিক্ষা সমিতির যে বীজ বপনের মধ্যে দিয়ে এটা সম্ভব হয়েছে। সে যাই হোক, জনশিক্ষা দিবস আমাদের অত্যন্ত তাৎপর্য, মহান ঐতিহাসিক দিবস। এই কারণেই শিক্ষার আন্দোলনের সাথে সাথে সমাজ গঠন, জাতি গঠন, দেশ গঠন যে আন্দোলন, তার ভাষা, তার সংস্কৃতি, তার নতুন করে দেশে থাকবার যে স্বপ্ন জনশিক্ষা সমিতির মাধ্যমেই আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং বহুকাল ধরে আমাদের যে বিশেষ করে গ্রাম এলাকার শিক্ষার যে অধিকার থেকে বঞ্চিত ছিলেন, এই শিক্ষার আন্দোলনের জন্য শুরুতে হলেও আমরা পরবর্তী সময়ে এটা দেখি কিভাবে এই যে কিছুক্ষণ আগে যে আধুনিক গান গেয়ে গেলেন, শোষণা হয়েছিল, সেই জনশিক্ষা সমিতিকেই পাথেয় করেই ককবরকে আধুনিক গান ও জনিজং সং দিয়ে শুরু হয়েছিল আধুনিক ককবরকের সূচনা। আমাদের জীবনটা ছিল জুম নির্ভর জীবনযাপন। আধুনিক কৃষির সাথে কিভাবে বৃহত্তর অংশের উপজাতিদের কিভাবে আধুনিক শিক্ষা কৃষির সাথে কিভাবে সেখানে
আপনার আধুনিক যে কৃষির সাথে কিভাবে যুক্ত করা যায়, শুরু হলো এই জনশিক্ষাকে ভিত্তি করে পোশাক আশাক জীবনধারা সবটাই বলা যেতে পারে নতুন একটা আঙ্গিকে একটা রেনেসাঁস বলা যেতে পারে তৎকালীন দিনে। তার পরিপ্রেক্ষিতেই এটা একটা নতুন দিগন্ত, নতুন জীবন, নতুন একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা সেদিন এগিয়ে চলা শুরু হয়েছিল। তারপর এটাকে পাথেয় করেই এই চেতনা থেকেই তৎকালীন আপনার মহাজন পুঁজিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন সেখানে গড়ে তোলা হয়েছিল আপনারা সকলেই জানেন। বিশেষ করে বয়স্ক যারা আছেন, বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, আপনারা সকলেই জানেন, এটা নতুন করে বলবার কিছু নেই। কি করে দাদনের বিরুদ্ধে, কি করে মহাজনের বিরুদ্ধে, কি করে আপনার লেবির বিরুদ্ধে, ফরেজ জুলুমের বিরুদ্ধে, এই যে অন্যায়ের বিরুদ্ধে জনশিক্ষা সমিতি যে চেতনা থেকেই গণমুক্তি পরিষদের আন্দোলনের বিকাশ, তার মধ্যে দিয়েই এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন সংগঠিত করে এবং তারই ফলশ্রুতিতে ৭৮ সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়। তাকে ভিত্তি করে শিক্ষা সম্প্রসারণ, সংস্কৃতির সম্প্রসারণ, অন্যায় এগুলিকে অতিক্রম করে একটা নতুন একটা সামাজিক নতুন একটা পথ চলা শুরু হয়েছিল। যদিও শুরু থেকেই এই জনশিক্ষা সমিতিকে অঙ্ক করেই এটাকে বিনষ্ট করবার একটা ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আমরা দেখেছি গণমুক্তি পরিষদ গঠনের পরও এই গণমুক্তি পরিষদ দুর্বল করবার জন্য কত ষড়যন্ত্র হয়েছে এবং বামফ্রন্ট সরকার হলো ষড়যন্ত্র আরও তীব্র হলো। এখন আমরা দেখছি এই ষড়যন্ত্র থামে নাই। এই যে এখন নতুন করে আপনার 18 সালে আমরা দেখেছি, মানে জনশিক্ষার যে চেতনা, গণমুক্তি পরিষদের যে আন্দোলনের চেতনা বা যে ধারা, এটাকে খাটো করবার, এটাকে দুর্বল করবার কত ধরনের ষড়যন্ত্র, এটাকে মোকাবেলা করেই আমরা এখনো এটাকে ভেদ করি এগিয়ে চলতে হচ্ছে। এখন যদিও আমরা এটা লক্ষ্য করছি, যারা আমাদের দুর্বল করবার জন্য কত ধরনের ষড়যন্ত্রের কথা বলেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, ষড়যন্ত্রের চাল বিছিয়েছিলেন, তাদেরকেও আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও ঘটনা। কোথায় সে শ্যাংক্রাক, কোথায় সে আপনার কেসাক পিয়া, কুকুর পিয়া, বুনি তলাতঙ্গিয়া, আমরা কারো নিচে থাকবো না, লালনা সাধনা, ওদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। ষড়যন্ত্র হয়েছিল স্বাধীন ত্রিপুরার নামে, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। অবশ্য এটা ঠিক, এটা ঘটনা, আমরা এটা প্রত্যক্ষ করছি। আমাদের রাজ্যে না, শুধু গোটা উত্তর পূর্বাঞ্চলে যতগুলো আঞ্চলিক দল হয়েছে, এটা আসলে আবেগ তাড়িত হয়ে লোকাল কিছু প্রবলেমকে সামনে রেখে, এবং আমি মূলত বলবো ভোটে জেতার জন্য কিছু স্লোগান তুলে মানুষকে সাময়িকের জন্য বিভ্রান্ত করতে পারে। এবং তার জন্যই আপনারা দেখেছেন আসামে কত বড় আন্দোলন হয়েছে এজিপি। আজকে এজিপি অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। আমরা দেখি মণিপুরেও এই আঞ্চলিক দল হয়েছে এমপিপি, ওদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুরূপভাবে আপনি প্রত্যেকটা নর্থ ইস্টে যদি দেখি, আমাদের এখানেও এরকম আঞ্চলিক দলগুলো অনেক দল হয়েছে। আপনার স্যাংক্রাক থেকে আরম্ভ করে ত্রিপুর সেনা থেকে আরম্ভ করে এখানে টিজেএস, টিএনসি, এনএসপিটি, এখন আইপিএফটি,
ওদের অস্তিত্ব এখন বিপন্ন এবং সাময়িকের জন্য হয়তো ওরা একটা স্পেস করে নিতে পারে, কিন্তু এটা কোনোদিনই দীর্ঘকাল হতে পারে না, হয় না। এটা আমরা প্রত্যক্ষ করেছি। নর্থ ইস্টে যে সমস্ত আঞ্চলিক দল হয়েছে, আমাদের এখন যারা এগুলি করছে ওদেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা ঘটনা। কাজে তাখর বখর অব সেনুখা এই সমস্ত বিভিন্ন জিটিনা নেবাগै স্লোগান ফুটো জিটিना নেবাगै भरतन अरे परे खेने जे चेष्टा अब कुनै दिन स्थायी रूप नायमिया जों आसामाव नुखा मणिपुराव नुखा मेघालय नुखा त्रिपुरा राज्यबो जों नुखा गासा बुया पुफुर बुया बुनि तला तंजा এই সমস্ত দল কত দল নুখা কোনো দল টিকি তংমাইয়া এবং আবনি পিছনে শুধু আঞ্চলিক দল নিবাইয়া আসলে বরংনি লক্ষ্য অঙ্কা একটা ন বুটুজি দিনানি বুটুজি দিনার যে কক সানা না মানে আ ককনি ভিত্তিতে ন বরংনি প্রোগ্রাম বরংনি কর্মসূচি অঙ্কা অবনি বাগै বরংনি অস্তিত্ব দিনে ফেরে গাতাবক যারা তংনাই বরংনবো সাসার তুবি মাংলা যারা এই যে ত্রিপুরা ল্যান্ডটেনি নামে অরই পরে থেকে তিনি অবস্থানখা কাজে তাখর বখর তব কখন খবসে এই যে জনশিক্ষা সমিতিনি যে চেতনা অবনন সং পাথিয়ে খাই সং হানে দিনত মাচুলি নাই অবসারা বিকল্প কোনো লামা করে তব সমস্যাংখা जों আসলে এই জনশিক্ষার চেতনার যে জনশিক্ষা সমিতির যে চেতনা আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দুর্বলতা হচ্ছে এই চেতনাটা আমরা সব মানুষের কাছে নিয়ে যেতে পারছি না তার জন্য কেউ যদি এসে বলে দেয় যে না স্বাধীন ত্রিপুরা করতে হবে তার পিছনে ছোটাছুটি করছে কেউ বলছে কাঁচা কুকুর তার পিছনে ছোটাছুটি করতে হবে বলছে কেউ আবার বলছে ত্রিপুরা ল্যান্ড হলে পরে তার পিছনে ছোটাছুটি করছে আবার কেউ বলছে যে না আওয়ার ল্যান্ড আওয়ার রাইট এই সমস্ত স্লোগান তুলে মাঠ গরম করবার চেষ্টা করছে তার পিছনে ছোটাছুটি করছি আমরা এটা নিশ্চয়ই জনশিক্ষা সমিতির যে চেতনা এই চেতনার অভাবেই বলে এই চেতনাটা আমরা মানুষের সামনে মানুষের মধ্যে সেখানে ব্যাপকভাবে নিয়ে যেতে পারছি না এটা আমাদের দুর্বলতা এই দুর্বলতার কারণেই এটা আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে যে অস্থিরতা আমাদের মধ্যে সাময়িকের জন্য ছোটাছুটি যেটা হচ্ছে করছে এটা আমাদের এই জনশিক্ষা সমিতি যে চেতনাটাকে আরও বড় বেশি আমাদের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার কাজ এটাই হচ্ছে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সফল এই চেতনা যতক্ষণ পর্যন্ত নিয়ে যেতে না পারি আমাদের এই ঐক্যটা মানে আমরা বড় করতে পারবো না আর ঐক্য যদি বড় না করতে পারি তাহলে পরে এখানে আমরা বৃহত্তর যে লড়াই আমরা করছি সমাজ পরিবর্তনের যে লড়াই পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে কিন্তু আমরা কোনোদিনই শানিত করতে পারবো না বড় করতে পারবো না কাজে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শপথ হচ্ছে এই যে জনশিক্ষা সমিতির যে চেতনা এটা শুধু ট্রাইবাল জনসমাজের মতো না ট্রাইবাল নন ট্রাইবাল আমরা যারা বামপন্থী আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনটাকে বিশ্বাস করি তাতে প্রত্যেকের মধ্যে এই চেতনাটা নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং এটা যদি এই চেতনাটা নিয়ে যেতে পারি তাহলে আমাদের মানে আরও বড় বিপদে সম্মুখীন হতে হবে আমি আর বড় কিছু বলছি না এখানে ওনারাও বলবেন আমার আবারও এই চেতনাটাকে নিয়ে যাওয়ার শপথ যেমন নেব তেমনি এই জনশিক্ষা সমিতি যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কিছু কথা বলা এখানে শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ ৭৮তম জনশিক্ষা দিবস জিন্দাবাদ
নমস্কার। হাইলাইট রানি খোলা মহিলা আজকে ৭৭তম জনশিক্ষা দিবস। ইতিমধ্যে আমার আগের দুজন বক্তার কাছে আপনারা শুনেছেন। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতিও শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, তেমনি সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী রাধাচরণ দেববর্মাও মঞ্চে উপস্থিত রয়েছেন। এছাড়া গণ আন্দোলনের নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত আছেন। এই সভায় সমাবেত সুধী সজ্জন মণ্ডলী, মা বোনেরা, বায়ু বন্ধুগণ, আমি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আমাদের নববর্ষ শুরু হবে, উপলক্ষে শুভেচ্ছা আপনাদের কাছে জানাই। বক্তব্যের শুরুতে যে ঐতিহাসিক দিকটি যারা এটাকে উদ্যোক্তাও এবং পরিষ্কার করার জন্য লড়াই করেছিলেন, সেদিনের সেই নেতৃত্ব কমরেড দশরথ দেব, কমরেড সুধন্য দেববর্মান, কমরেড হেমন্ত দেববর্মা সহ আরও অনেক নেতৃত্ব ছিলেন সময়। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যদিও তারা আজকে খুবই জীবিত নন, তারা আমাদের কাছে ছেড়ে চলে গেছেন। তো এই জনশিক্ষা সমিতির তাৎপর্য সম্পর্কে মধ্যে দুজন বক্তা তথ্য সম্বলিত অনেক বিষয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করেছেন। সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় আমি আমার বক্তব্যের সীমাবদ্ধ রাখব। এই জনশিক্ষা সমিতি তার ৭৮তম উদযাপন আমরা করছি ধারাবাহিক পর্যায়ে প্রতি বছর। আগামী দিনে সেটা ৭৯তম হবে। এটা ঐতিহাসিক দিন। এটা সেদিনই মুসলিমে সেই শিক্ষিত যে যারা উদ্যোগ হয়েছিলেন, শিক্ষিত যুবক যারা উদ্যোগী হয়ে শিক্ষা যাতে সকলের যাতে হয়, অন্ধকার যাতে মানুষের জীবন থেকে ঘুচে যায়, শিক্ষার আলো যাতে সকলের কাছে নিয়ে যাওয়া যায়, এই স্বপ্ন নিয়ে সেদিন তারা এই সময়টা গড়ে তুলেছিলেন। এই উদ্যোক্তার মধ্যে এমনকি সেই জননায়ক, জননেতা কমরেড বীরেন দত্ত নানাভাবে সাহায্য করছিলেন, যেটা আমি দশরথ দলের মধ্যে আমি দেখেছি। তাহলে সামগ্রিক শিক্ষার জন্য যে প্রয়োজন তৎকালীন সময় হয়েছিল, এটা এই অনুভবটা শুধুমাত্র উপজাতি জনজীবনেই যে শিক্ষার মানে অভাব ছিল ঘটনাটা না, গোটা রাজ্যে সে দিনের শিক্ষার যে তথ্য যদি আমরা দেখি তাহলে দেখব অনেক অনেক। তারপরে নারীদের শিক্ষা তো শুধুই ছিলই না, তখন রাজন্য শাসিত, এবং উপজাতিরা শিক্ষার দিক থেকে আরো বেশি পিছিয়ে পড়েছিলেন। সেদিন ছিলই না কিছু বলে,
জমির উপর নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন যাত্রা করতে হতো। কিন্তু এই রাজ্যে আমাদের রাজন্য সাহিত্য প্রায় কয়েক হাজার বছরের কথা আমরা শুনেছি, কিন্তু এই রাজ্যের আদিবাসীদের অর্থাৎ এই রাজ্যের প্রজাদের শিক্ষার সামগ্রিকভাবে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেটা অত্যন্ত সীমিত ছিল না বললেই চলে। হয়তো শহরে দু একটা স্কুলের ব্যবস্থা হয়তো ছিল, এরা কয়েকজনের লেখার মধ্যে আমি দেখেছি খুব কম প্রাথমিক লেখাপড়া করার জন্য, তবু এই রাজধানী ছিল, অন্যত্র সেরকম খুব বেশি ছিল না, ছিলই না বললেই চলে। আর অশিক্ষার জন্য সেদিন বিশেষ করে উপজাতিরা মহাজনের কাছে ঠকছিলেন নানাভাবে। জিনিস কেনার ক্ষেত্রে বাজার আসলে ঠকতেন, অর্থাৎ শোষণের জমিদার না, যারা এই সমস্ত শোষকদের তাদের মানে শোষণের একটা মৃগ ক্ষেত্রের মধ্যেই তারা আবদ্ধ ছিলেন। এইরকম অবস্থার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই জনশিক্ষা আন্দোলনটা গড়ে তুলতে সেদিন আর বাধ্য হয়েছিলেন জায়গা। এবং আমরা শুনেছি সেই আন্দোলনের মধ্যে দিয়ে অনেকগুলি স্কুল গড়ে তারা তুলেছিলেন নিজেরাই, কেউ বাস সাঁত লাকড়ি এগুলি জোগাড় করে, মাস্টারের বেতন টেতন এগুলি ব্যবস্থা করে নিজেরাই পড়াশোনা করানোর জন্য স্কুল তারা খুলে দিয়েছিল প্রায় 300 থেকে উপর, দেখেছে ইতিহাস। তো এই রকম একটা অবস্থা ছিল সে সময়ের মধ্যে, রাজন্য শাসন। আর প্রজারা চাইছে শিক্ষার সুযোগ, আর রাজ শাসন বলছে না, শিক্ষার সুযোগটা দেওয়া যাবে না। এবং সেদিন এই আন্দোলনটা যাতে তাকে মানে বন্ধ করা যায়, তার জন্য নানাভাবে ষড়যন্ত্র হয়েছিল। সেদিনের উদ্যোক্তাদের মানে বেশ কয়েকজনকে ধরে নিয়ে তাদের উপরে দৈহিক আক্রমণ করেছিল, এর মধ্যে হেমন্ত দেববর্মার কথা আমরা শুনেছি। তাহলে এটা একটা কথাই ঠিক আছে, সে সময়ে শিক্ষার কথা বলার মানে অধিকার সেদিন ছিল না। কেউ আন্দোলন করে তাকে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দেবেন তাদের ধরে নিয়ে কারাগারে পাঠাবেন, অথবা তাদের দৈহিক আক্রমণ হবে, এবং তারা আক্রান্ত হয়েছিলেন সেভাবে। তাহলে রাজশাসন চাইছিলেন না শিক্ষা সংক্রান্ত হোক। আর রাজশাসন যদি এটা সমগ্র মানুষের শিক্ষার কথা ভাবতেন, তাহলে তো আন্দোলনের কোনো প্রয়োজনই ছিল না। সেদিন কি দরকার? এবং কটা লোক তখন এই যে হাজার যুগের রাজশাসন ছিল এই রাজ্যের মধ্যে, শিক্ষিত হার কিছুই ছিল না। যারা বোঝাইতে মানে গ্রাজুয়েশন কয়জন ছিলই না, দুই একজন বাদে, রাজ পরিবার বাদে দুই একজন রাজ পরিবারের সদস্য ছাড়া আর কতজনে আছে? আর যারা এই আন্দোলন করার জন্য এগিয়েছিলেন এই কয়েকজন ছাড়া মানে গ্রাজুয়েট, বিএ পাস, এমএ পাসের কথা বাবাই ছিল না, তখন বাবাই যেত না, শিক্ষার সুযোগই ছিল না, তখন নামই লিখতে জানত না উপজাতিদের মধ্যে। যাই হোক, এই হচ্ছে ত্রিপুরার অবস্থা সে সময়ের মধ্যে। এই সময়টার মধ্যে দাঁড়িয়ে সকলের জন্য শিক্ষা প্রশ্নে সেদিন আন্দোলন তারা করে তুলতে বাধ্য হয়েছিলেন, যার জন্য এই আন্দোলনে যাতে অচিরেই বন্ধ করে দেওয়া যায় তার জন্য নানাভাবে ষড়যন্ত্র হয়েছিল, নানাভাবে অত্যাচার হয়েছিল। জনশিক্ষা আন্দোলনের তাৎপর্য তো অনেক, আর আজকেও আমরা দেখা এটা অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। এই আন্দোলনটা শেষ হয়ে গেছে, জনশিক্ষা আন্দোলনের কয়েকটা স্কুল হয়েছে, বামফ্রন্টের আলো ভালো হয়েছে, সে আলাদা কথা, কিন্তু তার পাশে হয়তো কিন্তু এখনো শেষ হয়ে যাচ্ছে না। শাসক গোষ্ঠী তার শ্রেণীর দৃষ্টিকোণে থেকে শিক্ষার ব্যবস্থা তারা চালু করতে চাইছে, যেটা আমার আগে বক্তা তো বলার চেষ্টা করেছে।
নয়া শিক্ষানীতি, মানে এই শিক্ষায় চেতনা বাড়বে না, আত্মকেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত হবে। মানুষ নিজেদের শুধু চিনবে, অন্যের জন্য কিছু করতে হবে এই ভাবনা হইতে থাকবে না অতীত, মানে ভবিষ্যতে। তারপরে এই শিক্ষা নিয়ে আসছে, সেখানে ধর্মীয় উদ্বোধন নিয়ে আসছে এই জায়গার মধ্যে, সাম্প্রদায়িক ভাবনাও জায়গায় নিয়ে আসছে এই জায়গার মধ্যে। এই শিক্ষা তো কোনো গুরুত্ব নেই। এই শিক্ষায় তো দেশটাকে ঐক্যবদ্ধ করবে না, মানুষকে একে অপরের সঙ্গে সেখানে সংযোগ স্থাপন করার সুযোগ থাকবে না, বিভেদ নিজে সেখানে তৈরি হবে, মানুষের মানুষ সেখানে এই কি বলে একটা আরেকজনের সেখানে ইয়ে থাকবে, প্রশ্ন থেকে যাবে, এই জায়গার মধ্যে সন্দেহ থেকে যাবে। অর্থাৎ একটা সংহতি করার যে প্রয়োজন, এই জায়গায় কোথারাঘাত করছে নতুন শিক্ষা ব্যবস্থা অথবা বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যাচ্ছে যারা বসে। তার লড়াই সংগ্রাম তো না করে এটাকে আটকানো যাবে না। লড়াই সংগ্রামটাকে এখনো আমাদের প্রকৃত শিক্ষার জন্য, মানুষ যাতে প্রকৃতভাবে সুশিক্ষিত হতে পারে, মানুষের জন্য মানে মানুষ হতে পারে, এরকম শিক্ষার জন্যই আমাদের আন্দোলনটাকে সেভাবে আরো শক্তিশালী সংগ্রাম সমৃদ্ধ করতে হবে। এই ভাবনা নিয়ে আমাদের আজকে আমাদের চলা উচিত এবং আমাদের চলতে হবে যাবে। এবং এখন কেউ এখন বলছে এটা তো ঘটনা, বামফ্রন্ট সরকারের ত্রিপুরায় পরিস্থিতি না হলে পরে উপজাতিদের শিক্ষার হার এত দ্রুত গতিতে বাড়ত না। আমরা দেখেছি আমাদের আগে, অর্থাৎ বামফ্রন্ট সরকার আসার আগেও গণতান্ত্রিক সরকার ছিল এই রাজ্যের মধ্যে। ওই গণতান্ত্রিক সরকারের সময় দেখা গেল শিক্ষার হার কত, ওই সময়টার মধ্যে কত, উপজাতির মধ্যে শতকরা 8 থেকে 10 জনের বেশি হবে, তাও সবাই বিয়ে পাচ্ছেন বাস এমন নয়, নিজের নাম করতে জানে এরকম সংখ্যা হচ্ছে, হয়নি তখন। কিন্তু এটা ঘটনা বামফ্রন্ট সরকার পরিচালনা হওয়ার পরে, এমনকি গ্রাম অঞ্চলে স্কুলগুলি পৌঁছে দেওয়ার ফলে, এমনকি উপজাতি অধ্যুষিত এলাকায় মাধ্যমিক এমনকি উচ্চ মাধ্যমিক স্কুলগুলি নিয়ে যাওয়ার ফলে উপজাতির মধ্যে শিক্ষার হার দ্রুত সেখানে বেড়েছে। এবং আজকে উপজাতিদের মধ্যে কেউ এম পাস, বিএ পাস, ডাক্তার, পিসি অফিসার, আইএস অফিসারও ব্যস্ত একজন হয়ে গেছে। একটা জাতিকে এগিয়ে নিয়ে শিক্ষার দরকার, এই কথাটাই সেদিন যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনটাকে এরকম একটা অবস্থা নিয়ে আসার জন্য এই ভাবনাটা মাথায় থেকে এটা এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা শক্তিশালী করতে সাহায্য করেছিলেন জগন্নাথ। এই গণতান্ত্রিক আন্দোলনের শক্তিশালী হওয়ার ফলে এই রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে এই অগ্রগতি ঘটেছে, নারীদের হতো না। এটাকে খাতো করার কোনো কেউ আজকে খাতো করে দেওয়ার চেষ্টা বিভিন্ন লেভেল থেকে করার চেষ্টা হয়ে থাকে। এটা তো কিন্তু প্রকৃত ঘটনা তো এইরকম না। এটা তো আমাদের বুঝতে হবে এই জায়গায়। কেউ বলছেন বামফ্রন্ট সরকার কিছুই করেনি উপজাতিদের জন্য, এটা কি আসল কথা? তাহলে আমার তথ্যটা কখন কি অবস্থায় ছিল উপজাতি, তার অর্থনৈতিক অবস্থা, শিক্ষার হার কি অবস্থা, এই তথ্যকে সামনে রেখে যদি আমরা মূল্যায়ন করি তখন বেরিয়ে আসবে আসল তথ্য। তো আমরা তো বলি এই বামফ্রন্ট সরকারের আমলেই কিন্তু উপজাতি এলাকায় শুধু শিক্ষা সম্প্রসারণ করেছে তা ঘটনা না, উপজাতির অর্থনৈতিক উন্নয়ন সেখানে বামফ্রন্ট চেষ্টা করেছে। অনেকে আর্থিক থেকে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ তারা পেয়েছিলেন বামফ্রন্টের সরকার থাকার সময়। এটাও তো ঘটনা। রাস্তাঘাট, পানি জলের ব্যবস্থা, চিকিৎসার পরিকাঠামো যতটা সম্ভব, যেটা অতীতে ছিল না, বামফ্রন্ট সরকার থাকার ফলে কিন্তু এই সুবিধাটা সেই সমস্ত দুর্গম উপজাতি এলাকায়ও, অধ্যুষিত এলাকাও সেই জায়গায় সুবিধাগুলো নিয়ে যেতে পেরেছি। আমরা কেউ করেনি।
হাজার বছরের রাজতন্ত্র শিক্ষার জন্য আন্দোলন করতে হয় রাজ্যের মানুষকে, তো বাবা যায়। তবে এটা ত্রিপুরাই শুরু করেছে তা না, ভারতের বিভিন্ন জায়গায় রাজ্য শাসনে তাদের সুবিধার, তাদের শাসনের সুবিধার জন্য এই শিক্ষাটাকে সেভাবে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। আমাদের রাজ্যও তাই করেছে, এর জন্য উপজাতিরা আটকে গিয়েছে এবং ত্রিপুরার উপজাতির অন্য অংশের মানুষও আটকে গিয়েছিল শিক্ষার জগতে, তারা শিখতে করেছিল, অন্ধকারে ডুবেছিল তারা, প্রকৃতির উপর জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এছাড়া বিকল্প ছিল না। তো এই জায়গা থেকে পরিত্রাণ করার জন্য সেদিন কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছেন। পরবর্তী সময় গণতান্ত্রিক আন্দোলন সেখানে হচ্ছে, গড়ার মধ্য দিয়ে কিন্তু বামফ্রন্ট সভা পরিস্থিতি হয়েছে। জনশিক্ষা সমিতির তার গুরুত্ব, তার ঐতিহাসিক যে গুরুত্ব, এটা আমাদের খাতো করবার কোনো সুযোগ সেখানে নেই, ছোট করার কোনো সুযোগ নেই যাবে। এই অভিজ্ঞতা নিয়ে আজকে দিনে আমাদের সামনে যে লড়াই সম্বন্ধে আর ভাবতে হবে যাবে। আজকে সাম্প্রদায়িক শক্তি মাথা সুচুরি দিচ্ছে। ত্রিপুরার শান্তি সম্প্রীতির দাঁড়িয়ে উন্নয়ন তাকে সেখানে করা গেছে। আমরা এই রাজ্যে অভিজ্ঞতা আছে, আমরা অনেকের অভিজ্ঞতা আছে। শান্তি সম্প্রীতি ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। কারো পক্ষে অশান্তির মধ্যে যাওয়ার কোনো সুযোগই নেই যাওয়ার মধ্যে। এখন তো উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বর্তমান সরকার কি করছেন তা তো আমরা জানি না, কিন্তু গ্রামে গেলে তো একই কথা বলছে, কিছুই নেই, কিছু পাওয়া যাচ্ছে না, রাস্তা জঙ্গল হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না জায়গায়। শিক্ষা কেন্দ্রগুলি এখন দেখা গেল এটা বেসরকারি নিয়ে যাচ্ছে, অনেকগুলি স্কুল বেসরকারি হাতে তুলে দিয়েছে, বিদ্যাজ্যোতির নাম দিয়ে তুলে দেওয়া হচ্ছে। গরিব মানুষের এই সুযোগ থেকে তারা, শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। এত টাকা পয়সা খরচ করে কটা পরিবার তার ছেলে মেয়েকে এই বিদ্যাজ্যোতি স্কুল পাঠাতে পারবে, যেখানে মানুষের পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার সুযোগ যা বামফ্রন্ট সরকার করেছিলেন। আর আজকে বিদ্যাজ্যোতির নাম দিয়ে এখানে ছাত্রদের ভাগ বিভাগ করে করছে, শুধু তা না, শিক্ষার সুযোগে তাদেরকে আরো পিছনে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে জায়গায়। এটা তো আমাদের কারো কাম্য হতে পারে না। এই ব্যবস্থায় পরিবর্তন না আনতে পারলে কিন্তু সমস্যা তার সামনে আরো হয়ে যাবে। গরিব ঘরের ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে না, আর পয়সাওয়ালা পরিবারের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এই দুই ভাগ হয়ে যাবে জায়গার মধ্যে, মানুষের মধ্যে দুই ভাগ হয়ে যাবে জায়গা, আর বলতে ক্ষেত্রে আরো সর্বনাশ হয়ে যাবে। এটা অর্থনীতি এখনো দুর্বল। বামফ্রন্ট সরকার থাকার সময় কিছুটা অগ্রগতি করেছে, এখন এটা এখন প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় যদি এই ব্যবস্থা হয়, তাহলে ওনারা তো আরো অন্ধকারে তারা চলে যেতে বাধ্য হবে। এরকম একটা অবস্থা থেকে রাজ্যকে যাকে মুক্তি দেওয়া যায়, তার থেকে নিয়ন্ত্রণ আমরা পেতে পারি, তার জন্য কিন্তু এই ব্যবস্থা পরিবর্তন চাই যাবে। এই ব্যবস্থায় কিন্তু কারো মঙ্গল হবে না, না উপজাতি না অন্য অংশের কারো উপকার আসবে না, যেটা গত 4.5 বা 5 বছরে আমরা দেখেছি যাবনি। আরো সমস্যা। কাজে এই ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের লড়াই করতে হবে সামনে থেকে। তবেই আমরা এই জনশিক্ষা সমিতির তার যে ঐতিহাসিক যে গুরুত্ব, তাকে যথার্থ আমরা মর্যাদা দিতে পারবো যাবার মধ্যে। যে লড়াই স্বপ্ন নিয়ে তার লড়াই করেছিলেন, তাকে বাস্তবায়িত করে তুলতে গেলে পরে সামনের যে সংগ্রামটাকে, মানুষের জন্য সরকার, গরিব মানুষের জন্য সরকার, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ, এই যে বিষয়গুলো সেখানে গুরুত্ব হবে যদি পরিবর্তন করতে আমরা পারি। কাজে আমি আর বেশি বক্তব্য রাখবো না, আশা করব এই সামনের দিনে সবাই এগিয়ে আসবেন। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী জানিয়ে আমি আমার একটু শেষ হতে
পরিস্থিতিদের আবার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ৭৮তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষে আজকে এই হল সভায় যারা বক্তব্য রেখেছেন, আমার পূর্ববর্তী বক্তাগণ, মঞ্চে আসীন আছেন আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবর্গ এবং এই হল সভায় উপস্থিত আমাদের রাজ্যের শিক্ষা এবং সংস্কৃতিপ্রেমী সজ্জন মণ্ডলী এবং গণতান্ত্রিক আন্দোলনের নানা স্তরের কর্মী বন্ধুগণ, তার বাইরেও সামাজিক মাধ্যমের মাধ্যমে যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের বক্তব্য যারা শুনছেন, পরবর্তী সময় তো যারা শুনবেন, আমি সকলকে আমাদের এই উদযাপন কমিটির তরফ থেকে, গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন এবং ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই জনশিক্ষা আন্দোলনের যারা প্রতিষ্ঠাতা, যারা সদস্যগণ, যাদের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, তার বাইরেও আরো কয়েকজন আছেন, তাদের সকলের প্রতিও আমাদের যে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো বন্ধুরা, এখানে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন, হয়তোবা কিছুটা চর্বিত চর্বান হবে, চেষ্টা করব কতটুকু সংক্ষেপে সেখানে বলা যায়। জনশিক্ষা আন্দোলনকে একটা ঐতিহাসিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়। একটা দিক থেকে ৭৭ বছর আগে আজকের এমন দিনে এই আন্দোলন বা এই সমিতি গড়ে উঠেছিল, সেদিক থেকে সময়ের নিরিখে নিচ্ছে একটা ইতিহাস এবং তার পরবর্তী সময়েতে যারা এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পর শুধু ত্রিপুরাজ্যের শিক্ষার ক্ষেত্র না, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্র থেকেও আলোকিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন সহায়কবি, এটা সেদিক থেকে ঐতিহাসিক। কিন্তু আমি বলবো যে এই আন্দোলন গড়ে ওঠার সময়কালটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। কোন সময়? 1945-এর ডিসেম্বরের 27, পৌষের 11 তারিখ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার অবসান ঘটেছে, হিটলারের পরাজয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীব্যাপী অবদমিত জাতিগোষ্ঠী বা এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যারা শত শত বছর ধরে